সুপ্রিয় দর্শক, প্রত্যেককে স্বাগত আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিশনের নিয়মিত আয়োজন এন মোহাম্মদ পাবলিক পার্লামেন্ট অনুষ্ঠানে। সঙ্গে আছি জিয়াউল হক সবুজ। আলোচনার জন্য বরাবরের মতো আজও সঙ্গে আছেন চারজন বিজ্ঞ আলোচক। আমার ডান পাশে রয়েছেন জনাব মোফাজ্জল করিম, সাবেক সচিব ও রাষ্ট্রদূত, এবং সর্বডানে আছেন অধ্যাপক ডক্টর এস এম শামীম রেজা, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। এবং আমার বাম পাশে রয়েছেন নাসিম ফেরদৌস, সাবেক সচিব ও রাষ্ট্রদূত, এবং সর্ববামে রয়েছেন জনাব রুহিন হোসেন প্রিন্স, সাবেক সাধারণ সম্পাদক, সিপিবি। আপনাদের প্রত্যেককেই আলোচনায় স্বাগত জানাচ্ছি। দর্শক, আপনারা জানেন সব শঙ্কা ও অনিশ্চয়তা পেছনে ফেলে পাকিস্তানের ইসলামাবাদে তাদের মধ্যস্থতায় চলছে ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যকার শান্তি আলোচনা। শুরুতে প্রত্যক্ষ আলোচনা নিয়ে কিছুটা দ্বিধাদ্বন্দ্ব থাকলেও শেষ পর্যন্ত সরাসরি প্রত্যক্ষ আলোচনায় চলছে এবং সেই আলোচনা ইতিবাচক পরিবেশেই হচ্ছে, এমনটাই ইঙ্গিত দিচ্ছে বিশ্ব গণমাধ্যম। কিন্তু এই যে আলোচনা হচ্ছে, সেই আলোচনা কি শেষ পর্যন্ত যুদ্ধবিরতির প্রস্তাব, অর্থাৎ যে যুদ্ধবিরতি সেটাকে স্থায়ী রূপ দিবে, নাকি আবার শুরু হবে মিসাইল হামলা? এই প্রশ্নের আমরা উত্তর খুঁজব। আজকের আলোচনার বিষয় শান্তি কত দূর। আলোচনা শুরু করতে চাই ডক্টর এস এম শামীম রেজা আপনাকে দিয়ে। এই যে আলোচনা চলছে ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যে, অনেকে বলছে মধ্যপ্রাচ্যে এটা শান্তি প্রতিষ্ঠার ভূমিকা রাখতে পারে, কিন্তু এখন পর্যন্ত আলোচনার যেসব কথা শোনা যাচ্ছে, এই যে শর্ত, 10 দফা শর্ত এবং পাল্টাপাল্টি যে কথাগুলো, এবং যে আলোচনার যে এখনকার পর্যন্ত ইতিবাচক ইঙ্গিত আমরা পাচ্ছি, সেটা কি আসলে যুদ্ধকে স্থায়ীভাবে বন্ধে রূপ দিতে পারবে কিনা? প্রথম কথা হলো যে শান্তি আলোচনাগুলো এরকমই, এটা অনিশ্চয়তা দিয়ে শুরু হয়, দুই পক্ষের অনেক শর্ত থাকে এবং সব শর্ত যদি মিলেই যাবে তাহলে তো শান্তি আলোচনার দরকার নেই, তাহলে তো দুটো প্রভাবশালী পক্ষ বসিয়ে দিলেই হয়। এটার একটা অন্যতম কারণ হতে পারে যে আমাদের ভূখণ্ডের কাছাকাছি বা আমাদের ভৌগোলিক অঞ্চলের মধ্যে কখনো এত বড় শান্তি আলোচনা হয়নি। ভারত পাকিস্তানও সেটাও অনেক সময় 65 যুদ্ধেরটাও বাইরে হয়েছিল অন্য অঞ্চলে, এখানে হয়নি। আর তাও বা যে সমস্ত দ্বন্দ্বের হয়েছে সেটা ছোট আকারে হয়েছে, শ্রীলঙ্কাতে হয়েছে, আর সাম্প্রতিক বছরগুলোতে আপনি যদি দেখেন অনেক আফ্রিকাতে আছে, মধ্যপ্রাচ্যে আছে, এত বড় আকারে না, সেগুলো তো আঞ্চলিক পর্যায়ে। আর সবশেষ আমাদের যেটা স্মরণ হয় সেটা হচ্ছে আর যেটা ফিলিস্তিনিদের সঙ্গে ইসরায়েলের বড় চুক্তি, অসলো পিস প্রসেসের একটা সম্প্রসারিত অংশ হিসাবে, সেটা দীর্ঘদিন ধরে চলেছিল। এখন প্রথমে মনে রাখতে হবে যে ইরান, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের দ্বন্দ্ব আজকের না, এটা এই ফেব্রুয়ারি মাসেরও না বা এটা গত বছরেরও না। এটা ধরুন যদি সর্বশেষ ধরুন তাহলে 79 সাল থেকে, তার আগেও দ্বন্দ্বের ইস্যু ছিল। প্রিন্স ভাইরও ভালো বলতে পারবেন, সেখানে একসময় বাম সংগঠনের অস্তিত্ব ছিল এবং নানান রকম ডায়নামিক্স আছে। তো সেই বৃহত্তর প্রেক্ষাপটটা মনে রাখতে হবে, যুদ্ধ হঠাৎ করে হয়নি বা একদিনে এটা হয়নি। দ্বিতীয় হলো যেহেতু দক্ষিণ এশিয়াতে হচ্ছে, আমাদের পরিচিত একটা দেশ এটার মধ্যস্থতা করছেন, সুতরাং আমরা যত তথ্য নিয়ে এখন কথা বলছি, আমরা অন্য কোনো শান্তি আলোচনার ক্ষেত্রে এত তথ্য আমাদের গণমাধ্যমে আনিনি বা আমরা আলোচনার সুযোগও পাইনি। কিন্তু আবারও এটা বলবো, আলোচনাগুলো এরকম, এর চাইতে অনানুষ্ঠানিকভাবে হয়। এবং খুব দ্রুত বলে অসলো পিস প্রসেস থেকে তো আমরা বহু দূরে, আমরা এটার কোনো অংশী জমি না। কিন্তু এটার পরে নরওয়েতে অনেকের সঙ্গে আমাদের কথা বলার সুযোগ হয়েছিল তখন 90 দশকের শেষ ভাগে, এবং আমরা দেখেছি যে ওই বাড়িতে গিয়েও পর্যন্ত আলোচনা হয়েছে। বিশেষ একটা পরিবার, তার অত্যন্ত প্রভাবশালী, তাদের পরিবার থেকেই নরওয়ের বেশি পররাষ্ট্রমন্ত্রী হয়েছেন বিভিন্ন সময়, তাদের আবার ইসরায়েলের সঙ্গে যুক্ততা ছিল বা একটা আত্মীয়তা ইত্যাদি সব মিলে। আমি একটা উদাহরণ দিয়ে বোঝানোর চেষ্টা করছি। পাকিস্তানের কোনো ফরম্যাটে পড়ে না, আমরা এই যে আলোচনা বললাম, তাহলে কিভাবে সে দৃশ্যপটে আসলো সেটাও একটা জরুরি বিষয়। এখনও পাকিস্তানের সঙ্গে একটা সম্পর্কের উন্নয়ন লক্ষ্য করা যাচ্ছিল অনেকদিন ধরে যুক্তরাষ্ট্রের, সেটা আফগানিস্তানের কারণে হতে পারে বা আরও অন্যান্য কারণে হতে পারে। এর সঙ্গে চীনও আছে পেছনে। আমরা আপাতত মনে হচ্ছে যে হঠাৎ করে ইসলামাবাদে সবাই বসে গেল, ব্যাপারটা এরকম না। অন্তত বিশ্লেষকরা এটা জানাচ্ছেন যে এর পেছনে চীন, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, মিশর, এদের প্রত্যক্ষ একটা সমর্থন রয়েছে। আমাদের নিশ্চয়ই খেয়াল আছে যে বেশ কিছুদিন আগে এই দেশগুলোর গুরুত্বপূর্ণ ব্যক্তিরা কিন্তু ইসলামাবাদে বসে একটা আলোচনা করেছিলেন। তার আগে তারাও বসেছিলেন, উপসাগরীয় দেশগুলো, সেটা তাদের মতো, তারা এখনও আছেন সেখানে। তার মানে অনেক দিন ধরে এই কাজটা হচ্ছে। আপনি যদি পুরনো উপাদানগুলো দেখেন, এই চীন, যুক্তরাষ্ট্র, পাকিস্তানের সম্পর্ক নতুন না, এটা 71 সালেও কার্যকর ছিল, তার আগেও ছিল, এবং আমাদের মুক্তিযুদ্ধের সময়ও কিন্তু এই ট্রায়ও কাজ করেছে এই সম্পর্কটা, এটা বেশ পুরনো। তো সব মিলে তারা মধ্যস্থতা করছে। আমরা অনেক ধরনের সংবাদ পাচ্ছি, পাশে ভারত বড় দেশ, একটু খোঁচাচ্ছেন, কেউ তির্যক বক্তব্য দিচ্ছেন, কতদূর যাবে না যাবে, এইভাবে এই প্রেক্ষাপট বোঝা যাবে না। ভারতে হতে পারতো যদি তার উদ্যোগ নিতেন, কিন্তু না হওয়ারও অনেক কারণ রয়েছে। ইসরায়েলের সঙ্গে শেষ মুহূর্তে তাদের যোগাযোগ, ইরানের পক্ষে কথা না বলা, কারণ ভারতের সঙ্গে দীর্ঘদিন ইরানের সম্পর্ক,
এটা 1-2 না, এটা 1000 বছরেরও পুরনো সম্পর্ক। সেটা না বলা, তারা ইরানের তেল কেনে, রাশিয়ার তেল কেনে, কিন্তু এখনো ভূমিকা নেয়নি। সবচেয়ে বড় গাজার ভয়াবহ ঘটনার সময় ভারত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেনি, যেটা ঐতিহাসিকভাবে নেহেরু বা অন্যরা বা কংগ্রেস রেখেছিল। অতএব এই হচ্ছে পাকিস্তানের অবস্থান, আর এর পেছনে অনেক আছে। এখন এই তত্ত্ব তালাশ করতে গেলে আমরা এই আলোচনার মূলে প্রবেশ করতে পারবো না। ইসলামাবাদে হচ্ছে, এটাই এখনকার বাস্তবতা। যেটা দাঁড়িয়েছে এখন পর্যন্ত যা হয়, সম্ভবত প্রথমে দুই পক্ষ পাকিস্তান মধ্যস্থতাকারীর সঙ্গে কথা বলেছে, তাদের ইস্যুসগুলো তারা দিয়েছে। এখন পর্যন্ত একটু দ্বান্দ্বিক সম্পর্ক হলো, মোটামুটি জানা যাচ্ছে বাংলাদেশ সময় আমরা যখন এই মধ্যরাতে আলাপ করছি, বিশেষ করে যুক্তরাষ্ট্র জানাচ্ছে এবং হারেটস যে একটা মধ্যমপন্থী সংবাদপত্র ইসরায়েলের, তারা বলছেন পাকিস্তানি সূত্রের উদ্ধৃতি দিয়ে যে সম্ভবত তারা মুখোমুখি বসেছেন। মুখোমুখি বসার অর্থে এই না যে কালকে সমাধান হয়ে গেল। 79 সালের পরে তারা এই উচ্চ পর্যায়ে কোনোদিন বসেননি, এই প্রথম। এখন 2-3টা বিষয় বলে আমি ছেড়ে দিই। একটা হলো লেবাননের ইস্যুটা, যে লেবানন এই শান্তি চুক্তি আলোচনার অন্তর্ভুক্ত কিনা। এটা পাকিস্তানের জন্য একটু বিব্রতকর হবে, কারণ পাকিস্তান প্রথম যখন প্রস্তাব দিয়েছিল এটা ধরেই নেওয়া হয়েছিল লেবানন সহ। পরবর্তীতে ব্যাখ্যাটা ভিন্ন রকম গেছে। এবং একই সঙ্গে মনে রাখতে হবে যে অন্যতম অংশীজন ইসরায়েল কিন্তু এই আলোচনায় উপস্থিত নাই। সেটা নিয়ে ইসরায়েলের মধ্যে অনেক অসন্তোষ আছে, তাদের লবির মধ্যে, যে মার্কিন যুক্তরাষ্ট্র আমাদের হয়ে করে দিচ্ছে, কিন্তু আমরা এটার মধ্যে নাই। আপনি জানেন সর্বশেষ অগ্রগতি হলো লেবাননের সরকার ইসরায়েলের সঙ্গে একটা চুক্তিতে যাবার ব্যাপারে অগ্রসর হচ্ছে। সেখানে জটিলতা তৈরি হচ্ছে যে তার অন্যতম শর্ত হচ্ছে হিজবুল্লাহকে ডিজার্ম করতে হবে। লেবাননের সেনাবাহিনীর পক্ষে হিজবুল্লাহকে ডিজার্ম করা প্রায় অসম্ভব ব্যাপার। এত ওই জটিলতা ওই ফ্রন্টে রেখে এখানে যদি লেবানন এটার সঙ্গে যুক্ত না হয়, এবং লেবাননে তো ইরানের সমর্থন আছে, ইরানে লেবাননের সমর্থন আছে হিজবুল্লাহদের, সেটা কিন্তু একটা বড় জটিলতা তৈরি করতে পারে। আর খুব দ্রুত যে দুটো বিষয় নিরসন হলে আমার ধারণা যে অন্তত আলোচনাটা সামনের দিকে এগোবে, তার একটা হলো ইরানের জব্দ করা সম্পদ, যে অ্যাসেটসগুলো ব্যাংকে, কাতার বা অন্যান্য দেশে আছে, সেটা বড় অঙ্কের। সেইটা যদি তারা ছেড়ে দেয় বা ছাড়করণ করে মার্কিন যুক্তরাষ্ট্র, তাহলে ইরান অনেক দূর এগোবে। হরমুজ নিয়ে আমাদের মনে হচ্ছে বড় কিছু হবে, কিন্তু হরমুজ নিয়ে আস্তে আস্তে হয়তো এগোবে। কারণ মার্কিন যুক্তরাষ্ট্র যে ধরনের বক্তব্য দিচ্ছে সেটা বাস্তবতার সঙ্গে মেলে না। এক কথায় বলা যে মার্কিন যুক্তরাষ্ট্র একটা আন্তর্জাতিক আইন জলসীমার মধ্যে ফেলার চেষ্টা করবে, আর ইরান সম্ভবত তাতে রাজি হবে না। ইরান আগের মতো ইরান এবং ওমানের যৌথ নেতৃত্ব মূলত তার তত্ত্বাবধানে চলবে। এরকম 2-3টা বিষয় আছে যেটা আমার ধারণা প্রাথমিকভাবে কাছাকাছি গেলে তারা হয়তো আরো বৃহত্তর অন্যান্য ইস্যুসগুলোর দিকে এগোবেন বলে অন্তত এখন পর্যন্ত মনে হচ্ছে। নাসিম ফেরদৌস, আমি এই পয়েন্টটা নিয়ে আসতে চাই যে এই যে ইরানের জব্দ করা সম্পদ যুক্তরাষ্ট্র কি সহজে ছাড় করে দেবে কিনা, এই যে 10টা শর্ত ইরান টেবিলে দিয়েছে, এই যে আলোচনা যেটা হচ্ছে, এইটা একটা বিষয় যে এই যদি শতভাগ শর্ত পূরণ শেষ পর্যন্ত না হয় কিংবা বড় অংশ পূরণ না হয়, সেই ক্ষেত্রে এই যে শান্তি আলোচনা হচ্ছে সেটার পরিণতি কি হতে পারে? দেখুন, শান্তি আলোচনার পরিণতি কি হতে পারে সেটা এখনই আলাপ করার সময় হয়নি, মাত্র তো শুরু হয়েছে। এখনো মুখোমুখি বসেছি কি না সেটাও আমরা জানি না। সুতরাং তাদের কোনো লিখিত এজেন্ডা সেটা আছে কিনা, কিভাবে এজেন্ডা তৈরি হয়েছে, এগুলো কিছুই জানি না। তো ওই বিষয়টা আলাদা রেখে আমি বলি যে মার্কিন যুক্তরাষ্ট্র যেটা জব্দ করেছে সেটা ইরান কখনো ছাড় দেবে বলে আমার মনে হয় না। শান্তি চুক্তির একটা বড় অংশ হবে সেটা, কারণ ইরানকে তো মার্কিন যুক্তরাষ্ট্র ধ্বংস করে ফেলেছে, তার সব কিছুই ধ্বংস করে ফেলেছে। বিশ্ববিদ্যালয় বলেন, আর হাসপাতাল বলেন, আর স্কুল বলেন, সব কিছুই ধ্বংস করেছে। তো সেটাকে তো রিবিল্ড করতে হলে তার প্রচুর পরিমাণ অর্থ লাগবে। সেই অর্থটা যদি জব্দ করা অর্থটা ফেরত পায়, তাহলে তার দেশটাকে আবার নতুন করে গড়ে তোলার একটা থাকবে, সামর্থ্য থাকবে। ইরানের বরাত দিয়ে রয়টার্স মাঝখানে বলছিল যে তারা এই অর্থটা ছাড় করতে রাজি হয়েছে, কিন্তু পরে শোনা যাচ্ছে তারা রাজি হয়নি। মার্কিন যুক্তরাষ্ট্র এর মধ্যে মাঝখান দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের যে সেন্ট্রাল ব্যাংকের উনি বলেছিলেন যে একবারই শুধু এই খবরটা দেখেছি যে মার্কিন যুক্তরাষ্ট্র তার ঋণ পরিশোধ করতে পারবে না, অর্থাৎ অলমোস্ট ব্যাংক্রাফট হয়ে গেছে এই যুদ্ধ করে, ইদানিংকালে বলেছেন। তো তাই যদি হয় তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র নিজের ঋণ দিবে, যুদ্ধের খরচ দিবে, এবং তারপরে ইরানের যেটা জব্দ করেছে সেটা ছাড় দিবে। এত সহজে জব্দ করা টাকা সে ছাড় পাবে না, দুইটা কারণে। একটা হলো যে টাকা নাই। মার্কিন যুক্তরাষ্ট্রকে আমরা যতই বড় দেশ মনে করি, যাই মনে করি না কেন, মার্কিন যুক্তরাষ্ট্র সবসময় ডেটে আছে, সবসময় একটা ইয়ের মধ্যে আছে। তাদের নিজের অর্থ খুব কম, এবং তার দেশের মধ্যে যে আপনার প্রাইম প্রপার্টি বা এইগুলো যেগুলো আছে সেগুলোর মধ্যে কিন্তু ইনভেস্টেড আছে
পুরো মধ্যপ্রাচ্য সবার টাকা ওখানে ইনভেস্টেড আছে, চায়নার টাকা ইনভেস্টেড আছে। সুতরাং আসলে মার্কিন যুক্তরাষ্ট্রে আমেরিকানরা সেই ভূমিতে থাকে বটে, কিন্তু সেটা ওন করে না, বাইরের লোকজন সেটা ওন করে। তো সেখানে মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য এই টাকাটা একেবারে হুট করে ছেড়ে দেওয়া, সবটা ছেড়ে দেওয়া ফিজিক্যালিও ইম্পসিবল হবে। কিন্তু তার চেয়ে বড় কথা হলো রাজনৈতিকভাবে এটা কি অ্যাকসেপ্টেবল হবে কিনা। মার্কিন যুক্তরাষ্ট্র সবসময় ভয় থাকবে যে এটা ছাড়লেই তো সে নিউক্লিয়ার আবার তার সক্ষমতা বাড়াবে এবং সে ফিরে আসতে পারবে, মানে ইরান আবার আগের মতো করে ফিরে আসতে পারবে, ইসরায়েলকে বোমা দিয়ে ধূলিসাৎ করতে পারবে। আমেরিকায় তো আর তারা বোমা ফেলছে না, সুতরাং এইগুলো করতে পারবে। সুতরাং সেইখানে এই টাকাটা পাওয়া অলমোস্ট ইম্পসিবল। এখন যত কিছুই হোক না কেন, যত আলোচনাই হোক না কেন, যেটা বলেছেন প্রফেসর সাহেব যে মুখোমুখি বসছে কিনা, একই রুমে বসছে কিনা, এইসব প্রশ্ন তো আছে। মুখোমুখি বসুক আর এক রুমেই বসুক, সবারই কিন্তু যার যার এজেন্ডা নিয়ে এসেছেন, এবং সেই এজেন্ডায় কে কত দূর যাবেন সেটার উপর নির্ভর করবে। মার্কিন যুক্তরাষ্ট্র খুব যে একটা অনেস্ট ইয়েতে আসবে সে ইরানের সাথে, সেটা খুবই ডিফিকাল্ট বলা। তো সেই ক্ষেত্রে কি যে এই আলোচনার কথা আমরা বলছিলাম, যেটা বলছেন আসলে পরিণতি বলা সম্ভব না, কারণ কি শুধুই যে যুদ্ধবিরতি কি শুধু যুক্তরাষ্ট্রের লোক দেখানো যুদ্ধবিরতি হতে পারে? না, লোক দেখানো না। যুক্তরাষ্ট্র কিন্তু হরমুজ প্রণালীকে খুলতে হবে, এটা তার মানে শুধু যে তার নিজের এজেন্ডাতে তা না, এটা তার মান সম্মানের ব্যাপার। সে বারবার করে বলেছে যে আমরা হরমুজ প্রণালী খুব তাড়াতাড়ি, ট্রাম্প বারবার করে বলেছেন যে আমরা খুব তাড়াতাড়ি, খুব শিগগিরই হরমুজ প্রণালী খুলে দিতে পারবো। তো খুলে দিতে পারবো আর খুলে দিয়েছি, এটার মধ্যে তফাৎ আছে। এই যে জায়গাটা, এই স্পেসটা কার হাতে? এই স্পেসটা ইরানের হাতে। তারা যতদিন না ছাড়বে, কিভাবে শান্তি আলোচনাতে এটা মানে ডিটেলস ওয়ার্কআউট করা হবে, সেগুলো এটা আমরা এখনো জানি না। সেই ক্ষেত্রে কি ইরানের যে শর্তগুলো রয়েছে, সেই ক্ষেত্রে যুক্তরাষ্ট্রকে কিছু শিথিলতা দেখাতে পারে যে শর্তগুলো মেনে নেওয়ার ব্যাপারে? দুই পক্ষকেই তো শিথিলতা দেখাতে হবে। এখানে তো আপনি যখন নেগোসিয়েশনে যাবেন তখন সেটা সিচুয়েশন থাকতে হবে, শুধু উইন-উইন না। একটা হয়তো কিছু একদল বেশি ছাড় দিবে, একজন কম ছাড় দিবে, কিন্তু সব বিষয় না, কোনোটা এইদিকে, কোনোটা ওইদিকে হবে। তো সেটা, আর এটা তো মাত্র শুরু। একটা জিনিস মনে রাখতে হবে যে এই ধরনের এত কমপ্লিকেটেড একটা নেগোসিয়েশন, এটা একদিনে বা 2 দিনের আলাপে বা একটা উইকেন্ডের আলাপে এইভাবে শেষ হবে না। এটা মাসের পর মাস চলবে, এবং যতদিন চলবে ততদিন হরমুজ বেশিরভাগ ক্ষেত্রে বন্ধ থাকবে, বেশিরভাগ লোকের জন্য বন্ধ থাকবে, এবং ওই অঞ্চলে সবসময় একটা মানে সতর্কতা নিয়ে চলতে হবে, যুদ্ধ বিরতি হবে না। জি, জনাব মোফাজ্জল করিম, আপনার কাছে জানতে চাই যে এই যে আলোচনা যখন চলছে, তখন ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলছিলেন যে যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা হচ্ছে কিন্তু এক ধরনের অবিশ্বাস রেখে। যুক্তরাষ্ট্রের সাথে আলোচনা করতে গিয়ে এই অবিশ্বাসের প্রশ্নটা থাকছে কেন বারবার? এটা থাকবেই। যুক্তরাষ্ট্রকে যারা চেনে, যাদেরকে অভ্যস্ত, তারা চেনে। তো এটুকু তার মনের মধ্যে সন্দেহ সৃষ্টি হবে, এটা স্বাভাবিক। তবুও আমি বলবো, যাই হোক, শুরু তো হয়েছে, একটা রুদ্ধশ্বাস পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে বিশ্ব, এটার মধ্যে কোনো সন্দেহ নেই। যেখানে এই অঞ্চলের এই দ্বন্দ্বটা, বিশেষ করে ইরান এবং তো এটা যে মধ্যে বরফ গলতে শুরু করেছে, আমি বলবো এটাই তো ভালো। ওই যে এক ভিক্ষুকে পয়সা দিতে হাত বাড়িয়েছে, তো যার কাছে হাত বাড়িয়েছে সে বলছে দেব না, যাও ভাগো। তবু ভিক্ষুক যায় না। তখন ওই ভদ্রলোক হাত তুলে কল, যাবি? তখন যাইতে যাইতে ভিক্ষুক যাইতেছে, কয় হাতটা তো উঠছে। তো মানে হাতটা তো উঠছে, পরের বার হয়তো পয়সা দিবে আর কি। তো আমিও সেটাই বলতে চাই, এই যে শুরু হয়েছে, এখন নতুন করে এটা বাড়তে দেওয়া বা এটা আরও সম্প্রসারিত হওয়া একটু সময় সাপেক্ষ। এবং একটা জিনিস লক্ষণীয়, যখন এই দ্বন্দ্ব চলছে, তখন মার্কিন যুক্তরাষ্ট্রে কিন্তু সাধারণ মানুষ, মার্কিন জনগণ, তারা এটার বিরুদ্ধাচরণ করছে রীতিমতো। যদি আমাদের মতো তৃতীয় বিশ্বের একটা দেশ হতো, তাহলে মিটিং মিছিল ও মুখ অনেক কিছুই হতো, কিন্তু সেটা না। তারা যেটুকু দেখিয়েছে বা যেটুকু করছে, দিস ইজ এনাফ ফর দি
government or for the state, United States of America, to behave properly. কারণ তার নিজের ঘরের ব্যাপারটা আগে তাকে সামলাতে হবে। তো যাই হোক, let us see, let us hope for the best. কি হয়, আমার ধারণা আস্তে আস্তে প্রশমিত হয়ে আসবে। সেটা is just the beginning of a well finishing. This is my reading of the whole thing. এই আলোচনা তো নিশ্চয়ই এরপরে ধাপে ধাপে চলবে। তো এই মাঝে এই যে যুদ্ধবিরতি, এটা কি যুদ্ধবিরতি আকারেই থাকবে না স্থায়ী রূপের কোনো প্রক্রিয়ায় যেতে পারে? না, এটা তো এখন তো মোটামুটি আলোচনাটা শুরু হয়েছে। হঠাৎ করে এটা এখন বন্ধ হয়ে যাওয়ার কোনো কারণ নাই। হয়তো আবার দ্বিতীয় দফায় নিশ্চয়ই আবার আলোচনা হবে এবং সেই আলোচনাতে আর একটু অগ্রগতি লক্ষ্য করা যাবে। আপাতত যেটা সমস্ত বিশ্বের জন্য সুসংবাদ, সেটা হচ্ছে যে যাক বাবা, একটা অন্তত যুদ্ধ পরিস্থিতি থেকে তো বাঁচা গেল আপাতত। অন্তত আমাদের মতো দেশ, যারা ক্ষুদ্র অর্থনীতির দেশ এবং পরনির্ভর দেশ, আমরা যেরকম এর উপরে মার্কিন যুক্তরাষ্ট্রের উপরে তো বহুবিধভাবে বহুলাংশেই তো আমরা মুখাপেক্ষী, এর চেয়ে কঠিন শব্দ বললাম না। আচ্ছা, যাই হোক, তো সেখানটাতে যে এখন একটা শুভ লক্ষণ দেখা গেল, দুই দেশের মধ্যে, বিবদমান দুইটা দেশের মধ্যে অন্তত আলোচনা হয়েছে, নাম্বার ওয়ান, এবং আলোচনার মধ্যে কোনো নেগেটিভ কিছু আমরা লক্ষ্য করি নাই। হয়তো কাঙ্ক্ষিত ফলাফল যেটা, সেটা এখনও আসে নাই, তবে এটা শুভ লক্ষণ। পরবর্তী রাউন্ড, সেকেন্ড রাউন্ড অফ টকস বা এই সেই ইত্যাদি আরও অগ্রগতি হতে হবে। আপাতত তো থাক ভিক্ষা সামাল অবস্থা আর কি। জি, রহিন হোসেন প্রিন্স, আপনি যদি একটু যোগ করেন। আমরা যুদ্ধ যখন দেখছিলাম তখন ইরান এবং ইসরায়েলের মধ্যে সরাসরি যুদ্ধ দেখছিলাম, কিন্তু এই আলোচনার মধ্যে ইসরায়েল নেই। কেন ইসরায়েল নেই আসলে? এটা কি এই যে যুদ্ধ, যেই যুদ্ধ চলছিল, এখানে কি ইসরায়েল আসলে কোনো ভূমিকাই নেই? না, ধন্যবাদ আপনাকে। ইসরায়েল তো আছেই, কিন্তু মূল খেলোয়াড় তো আমেরিকা। এটা কে না জানে? তার সমর্থন ছাড়া তো ইসরায়েল এরকম পরিস্থিতিতে আসতে পারতো না। এটা আমরা সবাই জানি বা বিশ্ববাসী জানে। সুতরাং আমার ধারণা যে ওইটা হয়তো তাতে নানা ঘটনা থাকতে পারে আঞ্চলিক উপ আঞ্চলিক জায়গা থেকে, কিন্তু ওইটা একটা প্রধান জায়গা থাকবে না। কারণ আমেরিকার সাথে যে বৈঠকটা, এইটা যদি ফলপ্রসূ হয় তাহলে তার একটা কালমিনেশনটা অন্য জায়গায় যাবে। কিন্তু আমি বিষয়টাকে এইভাবে একটু দেখতে চাই যে আমাদের এখানে তিনজনের যে আলোচনা তো আমরা শুনলাম, যেটা ঠিকই তো, এই সাধারণভাবে এটাই তো কথা, বা আমরা কাল পরশু কী হবে বলতে পারি না, কিন্তু তো অন্তত পক্ষে আমাদের মতো দেশগুলোতে, এবং আমরা বলি যে পৃথিবীর সব দেশেই এ ধরনের যুদ্ধের সবচেয়ে ভিকটিম হয়তো গরিব মানুষ, সাধারণ মানুষ। তো তাদের তো হাঁপ ছেড়ে বাঁচা আরও দরকার আর কি। তা কিছুটা যদি হাঁপ ছেড়ে বাঁচতে পারে ভালো। কিন্তু দেখেন, বিষয়টা দাঁড়াচ্ছে যে আপনি কোশ্চেন করেছিলেন যে আমেরিকাকে বিশ্বাস করা, বিশেষ করে ট্রাম্প, ওই দেশের জনগণের এত বিক্ষোভ টিক্ষোভ, তাতে তো তার কোনো পাত্তা টাত্তা দেওয়ার ব্যাপার নেই। তাহলে তাকে কিন্তু যেতে হচ্ছে হরমুজ প্রণালী না করলে ইউরোপ সহ অন্যান্য জায়গাতে যে সংকট হচ্ছে সেটাকে তাকে হিসাবের মধ্যে রাখতে হচ্ছে। তার নিজের দেশও বিপদের মধ্যে আছে, মানে সব জায়গায় নিজের দেশ সহ এটা বিপদে রাখতে হচ্ছে। আর এইটাও আলোচনা এখন আসছে যে এটা ট্রাম্পের আবার এক ধরনের ফাঁদ কিনা। কারণ এটা বললাম যে অন্য দেশের ক্ষেত্রে, এক্ষেত্রে আমি পত্রিকায়, মানে এই তো এখন মিডিয়াতে যতটুকু আসে তার মধ্যে দেখলাম যে ইরানের ওনারা তো এটা বলছেন যে আলোচনা যাই হোক না কেন, আমরা আমাদের জনগণের স্বার্থের বাইরে কিছু করব না। কারেক্ট। কারণ ইরান এই যে দীর্ঘদিন ধরে 47 বছর পরেই তো এই বৈঠক, যেখানে 79-এ উৎখাত করলো, তখন তো উনি বললেন সবাই মিলে ছিল, তারপরে ইরানের শাসক গোষ্ঠীর ভূমিকা অন্য, আমি সে আলোচনা আজকে নাই বা গেলাম। তা সেই জায়গাতে ইরান কোনো যাতে ফাঁদে না পড়ে, আমার ধারণা সেই রকম হিসাব করে ইরানকে চলতে হবে। কারণ দেখেন, প্রথমে তাদের আধ্যাত্মিক নেতাকে হত্যা করার পরেও যেভাবে ভেবেছিল, যা ঘটবে তা তো হয় নাই, বরঞ্চ ইন্টারনাল যে দ্বিধাদ্বন্দ্ব করতে চেয়েছিল আরও বেশি ইউনাইটেড হয়ে গেছে। তাই ইরানকে সেই হিসাব নিকাশ করেই করতে হবে। এবং এই যে শান্তি আলোচনার আগের দিন তো ট্রাম্প বলল কালকেই যারা উড়িয়ে দেবে, মানে সভ্যতা ধ্বংস করবে। কত বড় অসভ্যতা চিন্তা করতে পারেন, মানে অসভ্য অন্য শব্দ বোধহয় ব্যবহার করা দরকার। তা তারপরেই এই যে আলোচনার জায়গা, সুতরাং যার যার হিসাব থেকে করতে হচ্ছে বলেই দেখতে পাচ্ছি। অনলাইনে খবরে যেটা দেখলাম যে প্রথমে তো এখনও একটু রহস্যজনক, তবুও সর্বশেষ তো বার্তা দিচ্ছে না বসছে একসাথে। তাহলে যদি একসাথে বসে থাকে সেটা অগ্রগতি। দেখলাম ইরান থেকে যারা যাচ্ছে তাদের প্লেনে কি বলে যে শিশুদের
যারা হত্যাকাণ্ডের শিকার হয়েছে তাদের ছবি সহ যাচ্ছে, কারণ সেটা তো তার দেশের মানুষ। এই যে জায়গায় একটা যে ভূমিকা পালন করছে, ওই জনগণ এক খ ছাড়া তো এটা পারে না। এবং তারা কিন্তু জানে যে আমেরিকা এই ধরনের ঘটনা করতে পারে বলে তারা দীর্ঘদিনের প্রস্তুতি রেখেছে বলে এখন এটা আরও বোঝা যাচ্ছে। মানে ফু দিয়ে উড়াই দিতে পারবে না, এটা বোঝা গেল আর কি। আমরা গণমাধ্যমে দেখি যখন একটা সভ্যতা রাতারাতি ধ্বংস করে দেবে এমন কথা বলা হচ্ছে, তখন অনেক ক্ষেত্রে তারা বিভিন্ন স্থাপনার কাছে মানব ঢাল হিসেবে গড়ে দাঁড়িয়েছিলেন। ওই সেটাই বলছি। তো সেই জায়গা তো ইরানকে আমি বলছি যে ওই ফাদের কথাটা বলা হচ্ছে, তাহলে ইরানকে তার হিসাব করে কিন্তু এই কাজগুলো করতে হবে। অলরেডি তারা হরমুজ সহ অন্য জায়গায় কতকগুলো কংক্রিট বলেছে, কিন্তু তারা 10 দফা বা যেটা আপনি বললেন এটা আলোচনা, এটা আমিও একমত। ওনারা যেটা বলেছেন, ওনারা তো আরও এ ব্যাপারে অভিজ্ঞ মানুষ এবং সরাসরি এগুলোর সাথে জড়িত ছিলেন। হয়তো আমার ধারণা, যেমন আজকে ওই দেখলাম যে নৈশভোজের বিরতির পর এটা কালকেও আবার চলবে, মানে টাইম বাড়ানো হচ্ছে, কিন্তু এইটা একবারে শেষ হবে না, এটা চলবে নানাভাবে। এবং এইটা আমি মানে যদি আমরা দূর থেকে যেটা বুঝি, এইটা শুধুমাত্র হঠাৎ করে ভাবলো এবং হয়ে গেল তা না, কিন্তু এর পেছনে আরও অনেকে আছে। এবং আমি জানি না সেটা হলেই খুশি হব যে এটা কিন্তু দুনিয়ার মানুষ বাদ দেন, অন্যগুলো দেশগুলো উপলব্ধি করছে যদি এই ধরনের যুদ্ধ অবস্থা থাকে। কারণ আমেরিকাকে তো যুদ্ধ অবস্থা রাখতে হবে। ট্রাম্প তো সে কি ভেনেজুয়েলাতে যে কাজ করলো, এরপরে নাকি ওই ভাষা টাষা শিখে ওখানে রাষ্ট্রপতি নির্বাচন করবে। তো এই পাগলেটের দুনিয়া থেকে বাঁচতে গেলেও ন্যূনতম যাদের জায়গা আছে, তা সেই জায়গায় তো এই ধরনের পাগলকে যুদ্ধের মধ্যে রেখে করতে পারবে না। সুতরাং নানা ধরনের প্রেশার আমার বিবেচনায় যে এইটাও আছে, সেই জন্য এটা নানা ধরনের আলোচনার পর্ব চলতে থাকবে। কিন্তু এইখানে মনটা খারাপ হয় এই কারণে, যেমন ধরেন আমাদের দেশ, আমরাও তো যথাযথভাবে ভূমিকা রাখতে পারি না। ইন্ডিয়ার কথা আলোচনা হয়েছে, এটা নাইবার আলোচনা করলাম, যেভাবে এইখানে বিরোধিতা করা দরকার ছিল, কিন্তু আমেরিকার ব্লেসিংয়ের জন্য অনেকে হয়তো কথা বললো না। আরব দেশগুলোর যে ভূমিকা আশা করা গেছিল সেটা হয়নি, কিন্তু তারাও অনেকে ভীত সন্তুষ্ট, কারণ এরা তো দেশগুলোর উপর আক্রমণ করেনি, ঘাটের উপর আক্রমণ করেছে। তা সুতরাং এই কাজগুলো যদি আমরা আরেকটু, আমি বলতে আমাদের দেশ এবং অন্যরা ন্যূনতম এই কাজগুলো করতে পারতো, তাহলে হয়তো একটা ভিন্ন পরিবেশ হতো। আর শেষে এই কথাটা বলি, এটা তো জানা আছে, ধরেন এক সময় যখন এই ধরনের সাম্রাজ্যবাদ মানে আমেরিকার মতো দেশগুলো যুদ্ধ বিগ্রহ করেছে, তার ন্যাটো জোটের বাইরে একটা ওয়ারশো জোট ছিল, সমাজতান্ত্রিক বিশ্ব ছিল, আরেকটা সবচেয়ে বড় ছিল জোট নিরপেক্ষ আন্দোলন। তারাও আলটিমেটলি যে ওই সাম্রাজ্যবাদী যুদ্ধের বিরোধিতা করে এক ধরনের শান্তির সংগ্রামের দিকে যেত, সেই জায়গাটা আজকে হয়তো নাই। কিন্তু যতটুকু আজকে দুনিয়ার দেশগুলোতে যতটুকু শান্তির জনগণের যে বিক্ষোভ টিক্ষোভ হচ্ছে, আমার ধারণা যে ওই জায়গাগুলো এখন আরও নানাভাবে, আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে আমাদের যে দেশ এবং অন্যান্য জায়গায় যে সুযোগগুলো আছে, সেইটাই জোর দেওয়াটা একটা জরুরি কর্তব্য বলে মনে হয়। তাহলে শুধুমাত্র এই যুদ্ধ না, আর কখনো যাতে আমেরিকা এই ধরনের পাগলাটে কাজের মধ্য দিয়ে ওই যুদ্ধের জায়গায় না যেতে পারে। যাবে, আমাদের এই কথাই সে বন্ধ করবে তা না, কিন্তু হিসাব নিকাশ করে তার যাইতে হবে, সেই রকম একটা জায়গায় যাওয়া দরকার বলে আমার মনে হয়। জি, ডক্টর শামীম রেজা, আপনার কাছে এই যে বিভিন্ন দেশের যে আসলে ভূমিকা থাকা দরকার ছিল, অনেকেই যুদ্ধবিরতির জন্য আন্তর্জাতিক মহল পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং সেনাপ্রধানের সমন্বিত যে উদ্যোগ, সেই উদ্যোগের প্রশংসা করছেন। একই সাথে সামাজিক যোগাযোগ মাধ্যমে থ্যাংক ইউ পাকিস্তান নামের হ্যাশট্যাগও বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। আসলে কারণটা কি? এত ক্ষমতাসীন দল, প্রভাবশালী দেশ, এসব দেশ থাকতে পাকিস্তান জনপ্রিয় হয়ে উঠল? দেখুন, এটা একাধিক কারণে হয়, বা আগেও ঘটেছে, এখনও তাই। একটা হলো যে আগ্রহ দেখানো, সবাই আগ্রহ দেখায় না। আমরা পিস নেগোসিয়েশনে যেটা নিউট্রাল ভেন্যু খুঁজি এবং নিউট্রাল দেশ খুঁজি, যেমন আগের অনেকগুলোর উদাহরণ আপনি এরকম দিতে পারেন। আফ্রিকান অনেক দেশে হচ্ছে ঘটনা, একদিকে আপনি আর এক জায়গায় গিয়ে আলোচনাটা করছেন, এটা নতুন না। প্রচুর আলোচনা এখনও আফ্রিকা মধ্যপ্রাচ্যের দেখবেন পুরনো কলোনিয়ালরা করে দেয়। লন্ডনে হচ্ছে, প্যারিসে হচ্ছে, জেনিভাতে হচ্ছে, মূল জায়গাতে হচ্ছে না। তো এটা আপনি যদি সমালোচনার বাইরেও দেখেন, একটা হলো যে নিরপেক্ষ একটা জায়গা খোঁজে এবং এই সংঘর্ষের অংশ নয় এমন পক্ষকে খোঁজা হয়। পাকিস্তান কিন্তু আগে থেকে একটু আগ্রহ দেখাচ্ছিল। আপনার মনে আছে যে কয়েক সপ্তাহ আগেও সে একটু আভাস দিয়েছিল যে আমরা মধ্যস্থতা করতে রাজি আছি। তার প্রথম পদক্ষেপ হিসেবে এই যে এই অঞ্চলের যে দেশগুলো আছে প্রভাবশালী এবং ওদিক থেকে মিশর, তাদেরকে নিয়ে কিন্তু বসেছিল সে একবার, সৌদি প্রতিনিধি সহ। ওটা দ্বিতীয় ধাপ। তৃতীয় ধাপে যেটা বললাম, যে আগেই কিছুটা উল্লেখ করেছিলাম, যে অনেকদিন ধরেই মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে একটা উষ্ণতা লক্ষ্য করা যাচ্ছে, বিশেষ করে ফিল্ড মার্শাল, যিনি তাদের এখন সেনাবাহিনীর প্রধান আছেন, যদিও আমি জানি না কেন উনি ফিল্ড মার্শাল, অত যুদ্ধ জয় করেছেন কোনো, তিনিও খুব প্রভাবশালী রাজনীতিতে। এরা সবাই মিলে মোটামুটি একটা ভালো সম্পর্ক তৈরি করছিলেন। পাশে মনে রাখতে হবে, তার নিজের বড় একটা সীমান্ত রয়েছে ইরানের সঙ্গে, তার শিয়া সুন্নি বড় একটা দ্বন্দ্ব আছে। এই সংঘর্ষ শুরু হওয়ার পরে মার্কিন দূতাবাস আক্রমণ করতে গিয়েই যথেষ্ট সংখ্যক শিয়া মতাবলম্বী মারা গেছেন পুলিশের গুলিতে, এবং প্রায়শই সংঘর্ষের রূপ নেয়। এবং ইরানি বংশোদ্ভূত, আপনি যদি বলেন জাতিগত,
সেটা তাদের আদিবাসী বা উপজাতিদের মধ্যেও যেমন আছে, মূলধারার জনগোষ্ঠীর মধ্যে ইরানি বংশোদ্ভূত প্রচুর পরিমাণে আছে ওই অঞ্চল জুড়ে। অতএব যে কোনো মুহূর্তে এটা কিন্তু আর একটা রূপ নিতে পারে, পাকিস্তানের জন্য একটা সংকট তৈরি হতে পারে। অতএব তার এখানে আগ্রহ থাকাটা খুব স্বাভাবিক। আফগানিস্তানে একচেটিয়াভাবে কিন্তু সে যুদ্ধ করে যাচ্ছে। যখন সে শান্তি আলোচনা করছে, মনে রাখতে হবে যে আফগানিস্তানে তার উন্মুক্ত যুদ্ধ ঘোষণা করা আছে, এটা কিন্তু থামেনি। সে যুদ্ধ আপাতত একটু পজ দিয়ে রেখেছে তার মতো করে। অতএব সেও কিন্তু অনেক রকম জটিলতার মধ্যে আছে। আবার আফগানিস্তানের অনেক কিছু ফিরে পেতে চাইছে মার্কিন যুক্তরাষ্ট্র। বিমান ঘাঁটি দিতে হবে, যা কিছু ফেলে রেখে গেছে এগুলো দিতে হবে। তাহলে উপায়টা কি? উপায়টা আপনার তো পাকিস্তান। তো অনেকগুলো কারণে, আফগান সম্পর্কের কারণে, আফগানিস্তানের সাথে পাকিস্তানের সম্পর্কের কারণে, পাকিস্তানের সাথে ইরানের সীমান্তের কারণে, এবং আমরা যতটুকু উপসাগরের উপরে নির্ভরশীল জ্বালানির কারণে, অভিবাসী কর্মীর কারণে, বিপুল পরিমাণে রেমিট্যান্সের কারণে পাকিস্তানের অর্থনৈতিক অবস্থা তো মোটেই ভালো যাচ্ছে না, সে ঋণের উপরে আছে। তো পাকিস্তানের ক্ষতিটা আরও বেশি হবে আমাদের চাইতে। যেমন ধরুন আমাদের অভিবাসী কর্মীর উপার্জন কমে গেলেও আমাদের কিছুটা তৈরি পোশাক, কৃষি, অন্যান্য দিয়ে আমরা এতটা ঠেকাতে পারবো, পাকিস্তান কিন্তু পারবে না। সে কিন্তু প্রায় দেউলিয়া হয়ে যাওয়ার অবস্থায় ছিল। তো তার মানে তার জন্য এটা কিন্তু একটা বড় ধরনের সুযোগ যে এই ধরনের একটা অবস্থা অবতীর্ণ। এই প্রশ্ন অনেকবারই করা হবে যে আঞ্চলিক এত বড় বড় শক্তিধর দেশ থাকতে আমরা যাকে ব্যর্থ বলছি, দুর্বল বলছি, এত গভর্নেন্স, সে কি করে মধ্যস্থতা করছে? হয়ে গেল। আর সুবিধা যেটা হচ্ছে তার ক্ষেত্রে ওই যে আগেই যেটা উল্লেখ করেছি যে সে এটার কোনো পক্ষ না, ইরানের সাথেও তার সম্পর্ক ভালো, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে যাচ্ছে, অতএব সেখানে আলোচনা হতে পারে। এখানে একটা কথা খুব দ্রুত বলি, যেটা আগে উনিও বলছিলেন বা আমাদের সাবেক রাষ্ট্রদূতও বলছিলেন, এই আলোচনা একটা লক্ষ্য নিয়ে শুরু হয়। এবং আলোচনা যখন আপনি জানেন এত মেকানিক্যাল প্রোটোকল মাঝে মধ্যে ডিক্লেয়ার করা হয়, কে পাশে বসবে, কে মাঝখানে বসবে, কে আগে করমর্দন করবে, একদম 1, 2, 3 এরকম যন্ত্রের মতো সিদ্ধান্ত নেওয়া হয়। বাস্তবে যখন শুরু হয় তখন সেটা হয় না। এটা অনেক রকম হয়। আপনি যদি কক্ষটা বিবেচনা করেন, ডনে গেলে ডন একটা ছবি চেপেছিল, খুব সুন্দর আর্চ মতো বিরাট জানালা, সেই জানালা দিয়ে ইসলামাবাদ দেখা যাচ্ছে, পরিকল্পিত শহর, এবং এইভাবে চেয়ার সাজানো হচ্ছে, সেটা খুবই নান্দনিক। আমরা সাধারণত পিস নেগোসিয়েশনে এরকম নান্দনিক দেখি না, বড় মিলনায়তনে বড় টেবিল দেখি, অন্য এগুলোর সাথে আমরা অভ্যস্ত। কিন্তু এইটা সেখানেই যে তারা বসবেন এমন কোনো নিশ্চয়তা নেই। তবে যেটা হলো ভালো, যেটা যে তারা বসেছেন, এটা এমন হতে পারে আবার পরের পর্যায়ে হতে পারে, আরও পর্যায়ে হতে পারে, পাকিস্তানের বাইরে আলোচনা হতে পারে, আবার নিউক্লিয়ার নিয়ে জেনেভাতে আলোচনা হতে পারে, অন্য কোনো ইউরোপিয়ান শহর হতে পারে, আবার মধ্যপ্রাচ্যে যেতে পারে। সবচেয়ে বড় জিনিস যেটা ডিএসকালেশনটা করা যাচ্ছিল না, যেটা প্রথমেই দরকার ছিল, সেটাকে নিয়ন্ত্রণে নিয়ে আসে এখন। এবং এখন আর শুধু বিস্তার করা না, বিস্তারটাকে গুটিয়ে আনা। এখন আপনি যেটা বলছিলেন পাকিস্তানের লাভ যেটা হলো, এর আগে পাকিস্তান ব্যর্থ রাষ্ট্র কিনা এই সম্পর্কে একটা জরিপে ছিল 70 থেকে 90। আমরা আমাদের লক্ষ্য কোনো রাষ্ট্রকে ব্যর্থ বলা না, আমরা পলিটিক্যাল রেটরিক হিসেবে বলছি, মানে যেখানে তাদের কূটনৈতিক অবস্থান আমরা এই মুহূর্তে যখন দেখছি, আপনার ওই কথার বলি হ্যাশট্যাগের কথায়, এখন একে 70% উল্টা, যে অত্যন্ত জনপ্রিয় সে, মানে হ্যাশট্যাগ আই লাভ, ওরকম যে কিছু একটা হচ্ছে আমি ভালোবাসি, উল্টা হয়ে গেছে। মানে ওই ঠিক তার বিপরীতে এখন 70% তাকে পছন্দ করছে। তো এটা ভালো, এটা যদি কাজে লাগে আমাদের দক্ষিণ এশিয়ার জন্য ভালো, যে আমরা এত বড় একটা পিস টক হোস্ট করতে পারছি দক্ষিণ এশিয়ার দেশ। আমরা পাণ্ডিত্যে ভালো, আমাদের জ্ঞান গরিমা অনেক বেশি, আমরা একটা প্রাচীন সভ্যতার অংশীদার বলে সবসময় বলি, বিশেষ করে ভারত পাকিস্তান, সে গান্ধারার যুগ থেকে, আলেকজান্ডারের যুগ থেকে। তো আমরা তো কখনো দেখাতে পারলাম না যে আমরাও পারি। তো সেটার দিক থেকেও একটা ভালো যে আমাদের হলো, এবং ভবিষ্যতে এমন হতে পারে অন্যান্য দেশগুলোও আমরা আকার আকৃতিতে ছোট হতে পারি, সক্ষমতা ছোট হতে পারি, কিন্তু আমাদের বিদ্যা বুদ্ধি, চাণক্য নীতি ইত্যাদি, আমি চাণক্য মানে শুধু ভারতের না, আমি চাণক্য নীতি কূটনীতি অর্থে বোঝাচ্ছি, সেটা ভালো হতে পারে। আমি সাধুবাদ জানাই যে আমাদের অংশে আমাদেরই মতো অন্য কেউ আলোচনার ব্যবস্থা গ্রহণ করছে। আমরা একটু জ্বালানির প্রভাব, এই যে যুদ্ধের প্রভাবে আমরা জ্বালানিতে এক ধরনের সংকটের মধ্যে পড়েছে। অনেকে বলছেন যে আমাদের যে মজুদ থাকার কথা ছিল সেই মজুদটা নেই। এই ক্ষেত্রে বিভিন্ন দেশ থেকে যেসব দেশ থেকে আমরা জ্বালানি নিয়ে আসি, সেই সব দেশ থেকে জ্বালানি আনার ক্ষেত্রে আমরা কি কূটনৈতিকভাবে কোনো কার্যক্রম এগোতে পারি? এখন জ্বালানি আনা, না নেওয়া, না আনা, ইত্যাদি ইত্যাদি, এগুলো ঠিক আমি মনে করি এগুলোতে খুব একটা আমাদের বাধাগ্রস্ত হওয়ার কোনো কারণ নাই। কারণ ডাইরেক্টলি তো উই আর নট ইনভলভড। এমন না যে আমরা যুদ্ধের মধ্যে আছি বা আমাদের সঙ্গে সংঘর্ষ, আমরা তৃতীয় পক্ষ। আর আমাদের সঙ্গে যাদের কাছে জ্বালানি আনবো তাদের আসল সম্পর্কটা হচ্ছে গিয়ে কমার্শিয়াল, বাণিজ্যিক সম্পর্ক। যে বিক্রি করবে তারও তো একটা গরজ আছে একটা ইয়ের কাছে বিক্রি করা একটা। তো অতএব এটাতে খুব একটা শঙ্কিত হওয়ার বা দুশ্চিন্তাগ্রস্ত হওয়ার কোনো কারণ নেই। আর এছাড়া এই যে এখন বরফ গলতে শুরু করলো দুইটা ইয়ের পক্ষের মধ্যে, এতে আশান্বিত হওয়ার কারণ আছে।
কারণ এখান থেকে একেবারে আবার অ্যাবাউট টার্ন করে ইউ টার্ন করে যে একেবারে ব্যাক টু প্যাভিলিয়ন হয়ে যাবে সেটা মনে হয় না, কারণ এটা আস্তে আস্তে হয়তো সময় সাপেক্ষ, কিন্তু হলো তো, ওই যে বলছিলাম হাতটা তো উঠলো, এখন এটা একটা শুভ পরিণতির দিকে যাওয়ার সম্ভাবনা বেশি আর কি। তবে জ্বালানি নিয়ে আমি খুব একটা দুশ্চিন্তাগ্রস্ত নই। কিন্তু স্যার আমরা দেখছি মানুষের মধ্যে এক ধরনের অনিশ্চয়তা কাজ করছে। আমরা পেট্রোল পাম্পগুলোতে দীর্ঘ লাইন দেখছি। এটা কি সংকটের কারণে, না সরকার আসলে ম্যানেজ করতে পারছে না? না, এটা দুইটার কোনোটাই না। আমি মনে করি এটা প্যানিক বাইং একটা ইয়েতে বাণিজ্যের একটা শব্দ। আতঙ্কিত হয়ে সেটাই কেনাকাটা হচ্ছে। হ্যাঁ, করা। আতঙ্কিত। খবরের কাগজ পড়েই একেবারে কাগজটা রাইখা গাড়ি নিয়ে ছুটলো, কিংবা জেরিকেন নিয়ে চলে গেল, কয়েক নিয়ে আসলো জেরিকেন, এগুলা হচ্ছে আর কি। কিন্তু পরিস্থিতি যদি ভালো করে মূল্যায়ন করা হয়, পরিস্থিতি যদি চোখ থাকে, তাহলে কোনো সেন্সিবল বায়ার, কোনো সে এত পেনিকে হওয়ার কোনো কারণ নাই। সে একটা কিছু আল্লাহ তাআলা করে দেন। আর তাছাড়া কত বিকল্প উৎস আছে। এখান থেকে না হোক, চীন তো এক পায়ে দাঁড়ায় আছে, যদিও তার অনেক জটিলতা আছে আমাদের সঙ্গে তেলের ব্যাপারটা নিয়ে আর কি, তবুও আছে, অল্টারনেটিভ সোর্সও তো আছে। তো নাথিং টু ওয়ারি অ্যাবাউট ইট, আমি মনে করি আর কি। প্রিন্স, আপনি যদি একটু আমাদের একটা প্রশ্নের বিষয়, আজকে জামাতের আমির ডাক্তার শফিকুর রহমান তিনি একটা অভিযোগ করছিলেন যে দেশে তেলের জন্য হাহাকার, কিন্তু আমরা সংসদে শুনছি তেল আছে, বাস্তবে বাংলাদেশে তেল সেরকম নাই। তার এই বক্তব্য বা তার এই যে কথা, এটা কি আসলে প্রভাব রাখছে, বা আসলে কি আমাদের দেশে তেলের বা জ্বালানির কোনো সংকট আছে? হ্যাঁ, একটা ওটা ওনার বক্তব্য, কি বলবো, যে এক ধরনের স্যাটায়ার করা, আর বিশেষ করে সংসদে ওনাদের বহু মনোকষ্ট আছে। হ্যাঁ, এবং কি বলে যে জামাত মুক্তিযুদ্ধের বিরোধিতাকারী ওইটাও পাশ হয়েছে, যেটা ওনারা থাকতে এত বড় একটা প্রভাবশালী ক্ষমতা ওরা, সুতরাং মনোকষ্ট থেকে উনি কি বললেন ওইটাকে আমার কাছে গুরুত্বপূর্ণ না। কিন্তু পয়েন্টটা গুরুত্বপূর্ণ যেটা আমি মনে করি সেটা হচ্ছে, দেখেন আমাদের যে সংকটটা এখন দেখা দিচ্ছে, আমি আমাদের সিনিয়র শ্রদ্ধাভাজন মোফাজ্জল করিম ভাইয়ের সাথে তো এই পয়েন্টে একমত যে এইটা হয়তো উত্তরণ আমরা ঘটে যাবে, কিন্তু দেখার ব্যাপার হচ্ছে যে শুরুতে এই সংকটগুলো কেন হলো। আমাদের বিপিসি আমাদের বিবেচনায় যথাযথ তথ্য দেয় নাই, 1 নম্বর। 2 নম্বর, যতটুকু আমরা মজুদ রাখতে পারতাম সেইটাও যথাযথ রাখা হয়নি বলে এখন এটা পরিষ্কার করে বোঝা যাচ্ছে। 3 নম্বর, দেখেন আমরা বারবার বলছি যে পেট্রোল এবং অকটেন আমাদের এইখানে হয়, তাই তো জানি, কিন্তু আপনি খেয়াল করবেন সম্প্রতিকালে দেখা যাচ্ছে এখন তথ্য আসছে না, যতটুক লাগে তার এত % হয় নাই। রিসেন্টলি ওই সিলেট সহ অন্য জায়গায় উৎপাদন, গ্যাস ফিল্ডে এটা উৎপাদন বাড়ানোর কথা বলা হচ্ছে। তা তার মানে আমি বলছি যে তথ্যটাই একটা সমস্যা। হ্যাঁ, এখানে তো আমাদের ক্রেতাদের সংকট আছে, মজুদদারি বড় সংকট, মনেই করেছে যে দাম বেড়ে যাবে, সুতরাং একটা ব্যাপক মজুদ করেছে, ওটা তো আছেই, ওই কারণেই সংকটগুলো এত হয়েছে। কিন্তু এত বড় সংকট আমাদের হিসাবে হওয়ার কথা তাহলে সব না। পাম্পে তেল দেওয়া হচ্ছে না কেন? ওই যে বললাম যে সেইটা তো একটা আছেই, যে কিন্তু আমি বলছি যে দেখেন যতটুকু দেওয়া হলো সেইটাও তো আপনার মজুদ করছে। আপনি দেখেন নাই বাঁশঝাড়ে মজুদ করছে, দেখেন নাই যে অনেক ওই ধরনের পাম্পেও মজুদ করছে, তার মানে ধরে নিছে দামটা বেড়ে যাবে, ওই তারা এটা তাড়াতাড়ি কিনে নেবে। আর এমনি তো ঘরের ছোট ছোট মজুদ আছে আর কি। কিন্তু আমি বলছি যে এই সংকটগুলো নাই বলা ঠিক না, অবশ্যই সংকট আছে। সেই সংকট যে আছে এবার প্রমাণিত হলো। দেখেন সর্বশেষ কথা আসলো যে মহেশখালীতে যেটা 8,000 কোটি টাকা ব্যয় করেছে, 2 বছর আগে নাকি এটা কমপ্লিট হয়ে গেছে। আমি পর্যাপ্ত তথ্য যাই না, কিন্তু 2 বছর আগে যদি কমপ্লিট হয়ে থাকে তাহলে অন্তর্বর্তী সরকার করছে কি, হামের টিকার মতোই করছে নাকি, যে ওইদিকে নজর দেয়নি? তাহলে ওইটাই যদি করতো তাহলে আজকে আমাদের যেভাবে কম পয়সায় আমরা কিনতে পারার যে সুযোগগুলো ছিল তাতে কিন্তু এই সংকট হতো না। কিন্তু আপনি দেখেন এখনই, কারণ এই যে এখন একটা কথা, ওটা ওই যে অফিয়ারা বলছিলেন, পরে বলছেন কিনা খেয়াল নাই, কোনোভাবে যুদ্ধ যদি কিছুদিন বন্ধ থাকে আমরা পরের এফেক্টটা কিন্তু আরও খারাপভাবে টের পাবো। কারণ ইতিমধ্যে দেখছেন না যে আমাদের অন্য অন্য যে জায়গার থেকে কিনতে হচ্ছে তাতে কি পরিমাণ টাকা যাচ্ছে, কিংবা বেশি দামে কিনতে হয়তো। হচ্ছে। হ্যাঁ, বেশি দামে দিয়ে বলছে। প্রথম কিছুদিন আমরা বলেছি গত বছর বিপিসি 4,500 কোটি টাকা লাভ করেছে, তা সেইটা তো কয়দিন আর সামাল দিতে পারবে? তার মানে ওভারঅল ইকোনমিতে এই প্রভাবটা পড়বে। কিন্তু আমি শেষে এটা বলি, আজকে এই আলোচনার মধ্যে আরেকটা গুরুত্বপূর্ণ আলোচনা, সেটা হচ্ছে কি, অনেক সময় একটা সংকট কিন্তু একটা সুযোগও তৈরি করে। তা আমাদের মতো দেশগুলোতে বিকল্প জ্বালানির উৎস খোঁজার বহু সুযোগ আছে। এই যে গ্যাস ফিল্ডগুলো আপনি দেখেন,
বহুজাতিক কোম্পানি যে পরিমাণ উৎপাদন করে আমরা তা করতে পারি না, আমরা তার সদ্ব্যবহার করছি না। যেভাবে চুরির নামে এখানে লুটপাট হচ্ছে সেটা ঠেকাইতে পারছি না। আমাদের সমুদ্রের গ্যাস এখন অনুসন্ধানে যেতে পারলাম না, স্থলভাগেও যথাযথ পারি নেই। আমাদের সৌর, আমাদের পানি, অন্য জায়গায় যেটা আছে বায়ু, যেটা পৃথিবীতে এখন এটা অনেক বেশি কার্যকরী জায়গায় হচ্ছে। তাহলে আমি বুঝি যে সাময়িক সংকট মোকাবেলার সাথে এই জিনিসগুলো ভাববো কিনা দেখতে হবে। কিন্তু আমি ক্ষোভের সাথে উল্লেখ করছি যে এটা সবাই মনে করছে যে এই দীর্ঘ ধারাবাহিকতা, কারণ এই সরকার তো কয়দিন আসছে তার তো অ্যাকচুয়ালি এই মুহূর্তে মানে তাকে দায়ী আমি করছি না, কিন্তু দীর্ঘদিনে আমাদেরকে যে পরিমাণে আমদানি নির্ভর জ্বালানির উপরে নির্ভর করে ফেলানো হয়েছে, এখনো কিন্তু আমরা যেন খুঁজছি যে বিকল্প কোন পথে তাড়াতাড়ি আমদানি করে সংকট নিরসন করব। কিন্তু অল্টারনেট জায়গাও এই সময় কিন্তু একটা ভাবার কাজটা করতে হবে। তাহলে আগামী দিনে, কারণ আজকে এই যে যুদ্ধর যে অবস্থা যেটা দেখছি দ্রুত, এইটার তো কোনো সমাধান নাই, যাই বলেন না কেন এটা চলতে থাকবে আরো বহুদিন ধরে। কারণ ট্রাম্প তার এই তেলের উপরে অন্য কিছুর উপরে আধিপত্য বিস্তারটাই তো অন্যতম প্রধান বিষয়, সেটাকে করতেই হবে যদি পৃথিবীতে সে প্রধান চিন্তা করতে চায়। তার আজকে ডলারের আধিপত্য ভাঙার জন্য আজকে চীন, রাশিয়া তারা মিলে যে ব্রিক্স এবং অন্য যে জায়গায় করছে এবং তার দৃশ্যমান অগ্রগতি, সেইটাকে করতে গেলে সে কিন্তু নানা সংকটে ফেলবে এবং আমাদের মতো দেশগুলো সংকটে পড়বে। সুতরাং বিকল্প জ্বালানি উৎস, এই আমাদের যে সংকট, একটা সুযোগ বিবেচনা করেই ওই পথটাও আমাদের সামনে আসা দরকার বলে আমরা মনে করি। হ্যাঁ, আপনাকে যে প্রশ্নটি করতে চাই, ব্যবসায়ীরা গতকালকেও বলেছেন জ্বালানি সংকটে কারখানার উৎপাদন ব্যাহত হবে, কেউ কেউ বলছেন খাদ্য ঘাটতির ঝুঁকি তৈরি হবে, যেটা বলা হচ্ছে যে এই যুদ্ধ যদি লিঙ্গার করে কিংবা এই যে এখনকার পরিস্থিতি যদি দীর্ঘায়িত হয় সেক্ষেত্রে বাংলাদেশের অর্থনীতি ক্ষতিগ্রস্ত হতে পারে। আপনার মন্তব্য জানতে চাই। দেখুন, বাংলাদেশের অর্থনীতি তো একমাত্র অর্থনীতি না যা ক্ষতিগ্রস্ত হতে পারে, বিশ্বজুড়ে সবার হচ্ছে ক্ষতিগ্রস্ত। যারা যুদ্ধে আছে তাদের বিশাল একটা পরিমাণে, আর আমরা যারা পার্শ্ববর্তী এলাকায় আছি বা পৃথিবীতে আছি যারা এটার উপরে নির্ভরশীল, এই জ্বালানির জন্য নির্ভরশীল, তাদের সব কিছুতে ক্ষতি হতে পারে। আপনার কৃষি ব্যবস্থায় আমাদের একটা বড় যেটা অসুবিধা হচ্ছে বা হবে ভবিষ্যতে আরও, সেটা হচ্ছে যে সার পাওয়া যাবে না, সারের অভাব হবে, সারের দাম বাড়বে, সুতরাং সেখানে একটা খাদ্যের উপর একটা প্রভাব পড়বে নিশ্চয়ই। কিন্তু আমরা কিছুটা বোধহয় বেশি উত্তেজিত হয়ে যাচ্ছি বলে মনে হয়। আপনি জানি না আপনারা খেয়াল করেছেন কিনা, গত 10-15 বছর আমি যে এলাকায় থাকি সেই জায়গায় দেখতাম যে সন্ধ্যার পরে 6টার পরে আর মধ্যরাত পর্যন্ত হইচই গাড়ি চলাচল করছে, মানুষ বাজার করছে, খাওয়ার মানে বাইরে খাওয়ার একটা বিশাল ইয়ে ছিল। এখন তো সেটা নাই। তার মানে মানুষ ওটা ছাড়া চলতে পারে, কিন্তু মানুষ অনেক অপচয় করেছে অনেক। কারণ যেই পরিমাণ আমাদের তেল এতদিন লেগেছে বা জ্বালানি লেগেছে, সেটা হলো আপনার গাড়ি জাম, রাত্রে 12টা-1টা পর্যন্ত আপনার এই রাস্তায় জাম থাকতো, এখন আর সেই জামটা নাই। কারণ অপ্রয়োজনে বেরোচ্ছে না, প্রয়োজন ছাড়া বেরোচ্ছেন না। এক্স্যাক্টলি, প্রয়োজন ছাড়া বেরোচ্ছে না, হইচইটা কমেছে। পলিটিক্যালি আপনি যদি দেখেন যে রাজনৈতিকভাবে একটা চিন্তাধারার পরিবর্তন এসেছে, এবং সেই চিন্তাধারার পরিবর্তন থেকে তাছাড়া যারা কোটিপতি হয়েছে রাতারাতি, তাদের খরচের টাকা নাই হাতে, বা থাকলেও সেটা লুকায়িত আছে, সুতরাং সেখানেও তারা একটা টান দিয়েছে। সুতরাং এই মুহূর্তে যে খুব ভয়াবহ কিছু হচ্ছে সেটা বলা মুশকিল, তবে ভবিষ্যতে যদি এটা দীর্ঘস্থায়ী হয় তাহলে হবে, যদি আমদানি না করতে পারি ওখান থেকে তাহলে। কিন্তু দেখেন আপনি, ট্রাম্প ভেনেজুয়েলাতে কেন গেছেন? ট্রাম্প ভেনেজুয়েলাতে গেছেন তেলের জন্য, আর তো কোনো উদ্দেশ্য আছে বলে মনে হয় না। এখন যদি তেল উনি নিয়ে আসেন, উনি তো ইউরোপকে বলেছেন, আসলে বিশ্বের সবাইকে বলেছেন তেল আমাদের কাছ থেকে কেন। তার মানে তার কাছে প্রচুর আছে, এবং আমেরিকার নিজস্ব তো তেল আছে যেটা ওরা এক্সপ্লোর করে না, কারণ সেটাকে তারা মনে করে সেটা ন্যাচারাল রিসোর্স, ন্যাচারাল থাকুক, যখন আমার বিপদ হবে তখন করবো। তো সেই জন্য আলটিমেটলি যদি সে ভেনেজুয়েলার তেল এনে বিক্রি করতে পারে বিশ্বে, তাহলে তার লাভ। সুতরাং সেইটাও একটা কারণ যে জ্বালানির অভাব হওয়ার। আমাদের খুব বেশি চিন্তা করে তো কোনো লাভ নেই,
একটা উপায় বার করতে হবে যে যুদ্ধটাকে কিভাবে আমরা বিরতিটা আমরা কিভাবে সমর্থন করতে পারি, পাকিস্তানের এই উদ্যোগকে আমরা কিভাবে সমর্থন করতে পারি, এটা করলে পরে তাহলে আমাদের হয়তো অবস্থার একটু উন্নতি হবে। জ্বালানির একমাত্র যে খালি গাড়ি কমা ছাড়াও, গাড়ি যে জ্বালানির প্রয়োজনের ছাড়াও অন্যান্য জায়গায় যেসব প্রয়োজন, সেখানে যেটা বললেন সৌরবিদ্যুৎ আমরা কেন এত স্লো কেন? সৌরবিদ্যুতের একটা বড় থাকা যে কিছু কিছু জায়গায় সৌরবিদ্যুৎ কম্পালসারি হতে পারতো। যেটা বলা হচ্ছিল 2030 সালের মধ্যে 4% সৌরবিদ্যুৎ থেকে আনার কথা ছিল। হ্যাঁ, একটা ছোট দেশের উদাহরণ দিই, আমি সেখানে অ্যাম্বাসেডর ছিলাম, সাইপ্রাস, ঠান্ডা দেশ ইউরোপের। সেখানে কিন্তু প্রত্যেক বাড়িতে গরম পানির জন্য সৌরবিদ্যুৎ ছাড়া আর কিছু ইউজ করতে পারবে না, একটা মাত্র জিনিসের জন্য। কিন্তু গরম পানি প্রচুর ব্যবহার হয়, তাহলে সোলার এনার্জি দিয়ে সেটা করা হয়। ওই রকম আমাদের আইনটা একটু চিন্তা ভাবনা করে, মানে সিচুয়েশন বুঝে, এবং এই যে বিষয়গুলো নিয়ে আমরা কিন্তু যথেষ্ট গবেষণা করি না, এবং আগে গবেষণা করি না। গবেষণাগুলো শিক্ষাবিদরা আছেন, ওনারা মানে গবেষণাগুলো সংকটের সময় গবেষণা করি, সেটা বাস্তবতাও দেখা যায় না অনেক সময়। আমরা আলোচনা একটু ভিন্ন প্রসঙ্গ নিতে চাই। ডক্টর শামীম রেজা, আমরা দেখেছি পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান সম্প্রতি ভারত সফর নিয়ে এনডিটিভিকে একটি সাক্ষাৎকার দিয়েছেন, যেখানে তিনি বলেছেন সম্পর্ক পুনর্গঠনে গঙ্গা চুক্তি হবে প্রথম পরীক্ষা। এই যে তার এই বক্তব্য, বা ডিসেম্বর নাগাদ কি আসলে চুক্তি হতে যাচ্ছে কিনা? তার আগে বলি যে যখন ইসলামাবাদে এই সবাই খুব উৎকণ্ঠার মধ্যে আছেন যে মুখ দেখা দেখি হচ্ছে কিনা, তখনই এনডিটিভিতে আমাদের খলিলুর রহমানের সাক্ষাৎকার দেখানো হচ্ছে। তাহলে আপনি বুঝতে পারছেন যে ভারতের বেসরকারি টিভি কতখানি গুরুত্ব দিচ্ছে তার এই সফরকে। যাই হোক, এটা একটা হলো, এই সরকার দায়িত্ব নেবার আগে থেকে আপনার অনুষ্ঠানেও প্রিন্স ভাইয়েরও তো খেয়াল থাকবে, আমরা একাধিকবার উল্লেখ করেছি যখন এখানে এক ধরনের অ্যান্টি ইন্ডিয়ান রেটরিক তো কিছুদিন পরপরই ওঠে, সেটার হয়তো বিভিন্ন বাস্তবতা রয়েছে। তো তখন আমরা বলেছিলাম যে এটা আরও কূটনীতি সুলভ হওয়া প্রয়োজন আমাদের বাংলাদেশের এই ধরনের বক্তব্যগুলো। আমরা দিতেই পারি, পৃথিবীর বহু দেশই দেয়। সারাদিন মার্কিন যুক্তরাষ্ট্রকে গালাগালি দেয়, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসার উপরে যখন বিধিনিষেধ আরোপ হয় তখন খুব মন খারাপ হয়ে যায় সবার। বিষয়টা অনেকটা এরকমই। তো ভারতের অনেক কারণে আমাদের প্রয়োজন। তার অন্যতম কারণ হচ্ছে যে আমাদের অর্থনৈতিক অংশীদারিত্ব, আমাদের যৌথ নদীগুলো, এবং বিশেষ করে যেটা গঙ্গা পানির চুক্তি, যদি আমরা এক নম্বরে রাখি, তিস্তার আলোচনা হয়তো পরে উন্নত করা যাবে। এটার এই বছরই নবায়নের সময়, এবং এটা তো পুরনো আলোচনায় ফিরে যাওয়ার দরকার নেই। যে সরকারই এখন আসতো তাকে এটা নবায়নের উদ্যোগ গ্রহণ করা হতো। আমরা এর আগ পর্যন্ত ঠিক জানি না যে কতদিন পর্যন্ত যৌথ নদী কমিশনের বৈঠকগুলো কবে সর্বশেষ হয়েছে, এটা যথেষ্ট নিরূপণ হয়েছে কিনা। এবং শেষের দিকে বোধহয় আমরা শুনেছিলাম, আমরা ভুল না হলে, যে ভারতের অংশ তারা নিরূপণ শুরু করেছেন, আমাদের অংশও বোধহয় তারা এরকম করবেন। সুতরাং এটা এখন কোন পর্যায়ে আছে আমার পুরোপুরি জানা নেই। তবে যদি এটা উনি বলে থাকেন, যদি না উনি বলেছেনই, সেটার একটা হতে পারে যে যেহেতু নতুন করে বিএনপির সঙ্গে একটা ভারতের সম্পর্ক নবায়ন করতে হচ্ছে, এটা তো ঠিক যে যদিও আমরা বারবার বলেছি যে ভারতের সঙ্গে সম্পর্ক ভারতের সঙ্গে বাংলাদেশের জনগণের হবে, এটা আমরা বলি ঠিকই, কিন্তু আসলে তো সরকারের সাথে সরকারই এটা ইনস্ট্রুমেন্টাল হয়। আপনি কার্যকর করবেন কিভাবে? আপনার আমার মধ্যে আমরা যে 5 জন বসে আছি, 6 জন, এই কয়জন দিয়ে তো আর আরেক দেশের সঙ্গে আন্তর্দেশীয় সম্পর্ক হবে না বা দ্বিপাক্ষিক সম্পর্ক হবে না, সেটা অন্য মাত্রা। সেটা পাবলিক ডিপ্লোমেসির ইস্যুজ আছে, ট্র্যাক 2 আছে, অন্যান্য বিষয় আছে। তো ভারতের সঙ্গে ওগুলো চলমান থাকে। এই ক্ষেত্রে আমার মনে হয় যে বিএনপির জন্যও সম্পর্কটা নবায়নের এটা একটা বড় উপলক্ষ্য হতে পারে, যে সে অন্যান্য তিস্তার ব্যাপারে, এখন তিস্তা কিন্তু আরো কমপ্লেক্স, কারণ চীন আরো উজানে বাঁধ নির্মাণ করতে যাচ্ছে, এবং একাধিক প্রস্তাব, একটা প্রস্তাবে ভারত যুক্ত হতে চেয়েছিল একবার, এক প্রস্তাবে চীন যুক্ত হতে চেয়েছিল, বা আমরা এটার কিভাবে আরো জল ব্যবস্থাপনা, অববাহিকা ভিত্তিক ব্যবস্থাপনা করতে পারি, এটা যত সহজে জনপ্রিয় আলোচনা করা যায়, এটা বিজ্ঞানসম্মতভাবে চিন্তা করে, জিওলজিক্যালি চিন্তা করলে এটা বড় আয়োজন। সে আয়োজন আমরা কখনো ওইভাবে যাইনি, এবং এর মধ্যে চীন আরো উজানে বাঁধ নির্মাণ করতে যাচ্ছে, যেটা ভারতের জন্য উদ্বেগে, আমাদের জন্য পরোক্ষভাবে উদ্বেগে। সুতরাং উনি যেটা বলেছেন সেটা আমার মনে হয় যে আমাদের সমর্থন দেওয়া উচিত তাকে, কিন্তু আমাদেরও প্রস্তুতি নিতে হবে যে আমরা কতখানি প্রস্তুতি নিচ্ছি, কারণ দীর্ঘ সময় গেছে। এর মধ্যে আমরা কিন্তু ভারতের গণমাধ্যমে দেখতে পাচ্ছি যে তাদের জলের পরিমাণ নিয়ে তারা কথা তুলছেন, যে সেখানে প্রবাহ কি অবস্থায় আছে, কমে গেছে কিনা। এটা একটা সংবেদনশীল বিষয়ে পরিণত হয়। যেমন একসময় আমরা বলতাম সমবন্টন, পরে আমরা বলেছি সুষম বন্টন। তার যেটুকু প্রয়োজন বা আমার যেটুকু প্রয়োজন, এবং আন্তর্জাতিক আইন মেনে, এর বাইরেও আমরা পাশাপাশি দেশ, আন্তর্জাতিক আইনের পেছনেও যেতে পারি, আমরা একটু বেশি চাইলেও পেতে পারি। তো যদি সেটা বিএনপির সময় মতো করতে পারে, সেটা তার জন্য বড় অর্জন হবে সরকার হিসাবে, ভারতের সঙ্গে পররাষ্ট্রনীতি নবায়নের ক্ষেত্রেও।
আর ইনি আরো অন্যান্য বিষয় আলোচনা করেছেন, ভিসা সহজীকরণের বিষয়। অন্যান্য তো আমাদের কোন অন্যান্য চুক্তিগুলো তার বাতিল হয়নি, বেশিরভাগ অন্তর্বর্তীকালীন সরকারও ওরকম বড়গুলো কিছু বাতিল করেনি। বরং যেটা হতে পারে ধারণা করছে সেটা একটু চ্যালেঞ্জের, একটু বড় ব্যয়ের যেগুলো নিয়ে বিতর্ক ছিল, সেটা হয়তো একটু পুনর্ভাবনার সুযোগ আছে, হয়তো রিভাইজ করতে হবে। কিছু কয়লা বিদ্যুৎ প্রকল্পের ব্যাপার আছে বা আরো অন্যান্য বিষয় আছে, সরবরাহের ব্যাপার আছে, কানেক্টিভিটির ব্যাপারগুলো নিয়ে হয়তো নতুন করে আবার কিছু আলোচনা শুরু করতে হবে। আমার মনে হয় যে এটা ভালো, নতুন করে শুরু হলো, নতুন করে ভাবনা শুরু হলো, এবং ভালো হবে যে ভারতের দিক থেকেও অনেকগুলো বিষয় ইতিবাচকভাবে তারা আগেই করেছিলেন। এটা আসলে ওইভাবে তো বলা যায় না যে আমি আগে যাব না ও আগে যাব। আমাদের সবসময় এরকম হয় যে আমরা একটু ছোট দেশ হিসাবে, ভৌগোলিকভাবে ছোট অর্থে বলছি, যে বড়রা একটু বেশি এগিয়ে আসুক, কূটনৈতিকভাবে আরো ভালো বলতে পারবেন যে আসলে কি আগে এগোলো। তার চেয়ে বড় কথা কাজটা হচ্ছে কিনা, অনেকটা এই শান্তি আলোচনার মতো। ইরান আগে আসলো না, যুক্তরাষ্ট্র আগে আসলো, বড় কথা যে শান্তি চুক্তিটা হচ্ছে কিনা, বেড়ালিদের মারে কিনা, অনেকটা এরকম। তো আমরা সাধুবাদ জানাই, ভারতের গণমাধ্যম ভালো এক্সপোজার দিয়েছে, আমাদের ভালো আলোচনা করেছে, আশা করি ভালো কিছু হবে। জি, জনাব মোফাজ্জল করিম, এই যে ভারতের সাথে আমাদের একটা সম্পর্ক মাঝখানে ভালো যাচ্ছিল না, নতুন সরকার গঠন হওয়ার পরে দুদেশের সম্পর্ক একটু হয়তো উন্নত হচ্ছে, আমরা দেখলাম পররাষ্ট্রমন্ত্রী সফর করেছেন। এনডিটিভিকে তিনি যে এই সাক্ষাৎকারটা দিয়েছেন আসলে এই গঙ্গা চুক্তি নিয়ে, সেটি হতে পারে প্রথম পরীক্ষা। এই পরীক্ষায় আসলে ভারত উত্তীর্ণ হতে চাইবে কিনা? দেখুন, ভারতের সঙ্গে তো শুধু এটাই না, বেশ কয়েকটা আউটস্ট্যান্ডিং ইস্যু অনেক দিন যাবৎ চলে আসছে, এবং সেগুলা ভারতের জনপ্রিয়তা, এখানে আমি ভারতের জনসাধারণের কথা বলছি না, ভারত সরকারের যিনি ক্ষমতায় থাকেন যে বা যারা, তাদের সেই সরকারের জনপ্রিয়তা বাংলাদেশে দিন দিন হ্রাস পেতে পেতে শূন্যের কোটে পৌঁছে গেছিল। তার কারণ, আপনি একদিকে কাগজ খুললেই দেখবেন বর্ডারে লোক মারতেছে গুলি করে, কোনো বিচার নেই। একটা বিচার হয়েছে যে অমুক বর্ডার সীমান্তরক্ষী তার ফাঁসি হয়ে গেছে বা তার জেল হয়েছে, নাথিং, দে জাস্ট ওন কেয়ারলেস। আচ্ছা, তো এগুলোতে তাদের জনপ্রিয়তা হ্রাস পেয়েছে। এছাড়া তাদের সঙ্গে আমাদের সম্পর্ক উন্নয়নের খুব একটা কিছু সাম্প্রতিককালে অন্তত নিকটতীতেও কোনদিন হয়েছে বলে মনে হচ্ছে না। সেই ক্ষেত্রে এখন ভারতের উচিত হবে কতগুলা সুনির্দিষ্ট পদক্ষেপ নেওয়া এবং বাংলাদেশের সরকার নয়, জনসাধারণকে কনভিন্স করা, উই আর ওয়েল উইশার্স, উই আর রিয়েলি ফ্রেন্ডলি উইথ ইউ, ওর তোমাদের পাশে আছে অলওয়েজ। তো সেটা তো হচ্ছে না। তো হোয়াট এভার ইট ইজ, কথা হলো যে বাংলাদেশ তার নীতিতে অটল থাকবে, আমরা সেটা আশা করি। এমন নয় যে কোনো অসম চুক্তি করে তারপরে সম্পর্ক উন্নয়ন করে ফেললাম, নো, নেভার। আমাদের যেগুলো মৌলিক, যে সমস্ত আমাদের আমাদের স্বাধীনতা, সার্বভৌমত্ব, আমাদের সীমান্ত ইত্যাদি আর কি, তো সেগুলা অটুট রেখে ভারতের সঙ্গে সম্পর্ক উন্নয়নের চেষ্টা করতে হবে, এবং আশা করি সেটা হবে। এর ছাড়া কোনো আমাদের স্বার্থ জলাঞ্জলি দিয়ে বা বিন্দুমাত্র এখানে ছাড় দেওয়ার কোনো উপায় আমি দেখি না। কারণ উই আর অলওয়েজ এটা ডিফেন্সিভ পজিশন ওর রিসিভিং পজিশন, নো, এটা হলে চলবে না। ভারতের সঙ্গে 1 to 1 চোখে চোখ রেখে সম্পর্ক চালিয়ে যেতে হবে, এখানের মধ্যে এর ছাড়া আর কোনো উপায় নেই। আমরা কি সেই প্রক্রিয়াটা অবলম্বন করছি? চোখে চোখ রেখে কথা বলা শুরু করেছি? চোখে চোখ রেখে আমরা কি চোখে চোখ রেখে কথা বলা শুরু করেছি ভারতের সাথে? তেমন কোনো আলামত তো দেখি না কোথাও। কিন্তু কেউ কেউ তো বলছিল অন্তর্বর্তী সরকার সেটা শুরু করেছিল। অন্তর্বর্তী সরকার তেমন কিছু সময়ও পায় নাই, আর তাছাড়া তেমন কিছু তার মধ্যে সামনে কোনো ইস্যু আসে নাই। ওটাই তো স্থবির ছিল, চোখ রাখার সুযোগ পেয়েছিল কিনা সেটা তো একটা বিষয়। আমি সেটাই বলছি, এগুলো নিয়ে আলোচনাই করব না। তাদের সময়ে সেরকম কোনো ইস্যুও সামনে আসে নাই বা ইয়ে হয় নাই। কিন্তু এখন তো নির্বাচিত সরকার অন্তত আগামী 4-5 বছরের জন্য তো ক্ষমতায় আছে, তাদের উচিত হবে যে আমাদের ইয়েটা কি, অবস্থানটা কোথায়, আমাদের দেশ, আমাদের স্বার্থটা কি, এবং আমাদের জনগণ, আমি বারবার ওখানে যাচ্ছি আর কি, কারণ এই দেশটি অত্যন্ত জনগণের ব্যাপার যখন কথা ওঠে আমরা খুবই ন্যায্য কারণে আমরা খুবই সেন্সিটিভ, কারণ আমাদের স্বাধীনতা জনগণ এনেছে, কোনো টেবিলের অ্যাক্রস দি টেবিল বসে সাইন করে আসে নাই, বুকে রক্ত দিয়ে এসেছে। তারপরে যত কিছু আন্দোলন, যত কিছু সরকার পরিবর্তন ইত্যাদি, সব কিছুর পিছনে জনসাধারণের স্বার্থ। অতএব
সেইখানে অবস্থানটা সঠিক রেখে আমাদের সরকারের কাছে বিনীত আরজ থাকবে যে আপনারা স্ট্যান্ডিং ইস্যু যেগুলো আছে, যেগুলো সম্বন্ধে গত 2-3 দশক ধরে বাংলাদেশের মানুষ প্রত্যাশায় আছে, এগুলোর আপনারা তাদের সঙ্গে সমাধান করার চেষ্টা করুন এবং কোনো ছাড় না দিয়ে। জি, জনাব প্রিন্স, আমরা যেটা দেখেছি 5 আগস্টের পরে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী তিনি দেশ ছেড়ে পালিয়েছিলেন এবং ভারতে গিয়ে আশ্রয় নিয়েছেন। তাকে দেশে ফিরিয়ে আনার জন্য অন্তর্বর্তী সরকার চেষ্টা করেছিলেন। এখন যে আলোচনাগুলো হচ্ছে সেটা কি আসলে শেখ হাসিনাকে ভারতে থাকছে সেটাকে অ্যাভয়েড করেই শুধু কি আমাদের যেই দীর্ঘদিনের সমস্যাগুলো ঝুলে আছে সেগুলোই আলোচনা চলবে? না, আমি একটু ওইটার সাথে মিলিয়ে একটু টালিতে ছোট করে বলি। আমাদের বিবেচনায় দেখেন, ভারত পার্শ্ববর্তী দেশ, বৃহৎ দেশ, দীর্ঘদিন ধরে তাদের সাথে আমাদের অনেক সংকট ঝুলে আছে। এগুলো নির্ভর করে, হ্যাঁ আমরা তো চাই যে ভারতের জনগণ আমাদের জনগণের সাথেই সম্পর্ক হবে, মুক্তিযুদ্ধে তাদের ভূমিকা, আমাদের অনেক ঐতিহ্যগত মিল, সাংস্কৃতিক মিল সেটা আছে, এবং একেবারে পার্শ্ববর্তী রাষ্ট্র আমাদের সেইটা বিবেচনা করে রাখতে হবে। কিন্তু এটা নির্ভর করে ক্ষমতায় কারা। ধরেন যদি বামপন্থীরা থাকতো একরকম, কংগ্রেস থাকলে একরকম, ওইখানে আরেকটা হিন্দুত্ব মৌলবাদী গ্রুপ আছে এবং যারা হচ্ছে ওইখানে পুরো কর্পোরেট ব্যবসায়ীদের উপরে নির্ভর করে। সুতরাং বাংলাদেশে কর্পোরেট ব্যবসায়ীদের স্বার্থ তারা দেখবে, এটা একটা ব্যাপার। আর যদি বলেন একেবারে এই যে সীমান্ত হত্যার কথা উল্লেখ করা হয়েছে, এটা আমরা জানি। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে 54টা নদীর উৎস, সেখানে আমরা সেইখানে কিন্তু যথাযথ কোনো ভূমিকা অতীতেও রাখতে পারিনি, এইটা আমরা পাচ্ছি না। ইভেন এটাও বলা হয়েছে অন্তর্বর্তী, না এর আগে যেটা আমরা শুনেছিলাম তিস্তা চুক্তি কেন্দ্রীয় সরকার চায়, কিন্তু এটা তো আমাদের ওই যুক্তি আমরা কেন শুনবো যে তার তোমার একটা রাজ্য শুনলো কি শুনলো না, আমাদের এজেন্ডাই না, তুমি কি করলা সেটাই দেখবো আর কি, সেটা পারি নাই। যেটা বলছিলাম যে এই জায়গাগুলো আবার ধরেন যে অসম অনেকগুলো চুক্তি হয়েছে, হ্যাঁ আবার অনেক কিছু যে এটা তো বাগাড়ম্বর আছে এটা বোঝাই যায়। কারণ অন্তর্বর্তী সরকারের সময় আমরা তো আশা করেছিলাম যে চুক্তিগুলো দরকার হলে তারা উন্মুক্ত করবে, কারণ এগুলো খালি গল্প বলে তো লাভ নেই, আন্দাজে বলে তো লাভ নেই, আমাদের দেখতে হবে কি হবে না হবে। যেমন ধরেন 2টার ব্যাপারে তো আমরা বরাবর বলে আসছি অনেকদিন ধরে, আদানির সাথে বিদ্যুৎ চুক্তি, রামপালে কয়লা চুক্তি বলে আসছি। তো এই 2টা আমরা নিশ্চিত করতে পারি, অন্যগুলো তো আমরা জানিও না। অন্তর্বর্তীকালীন সরকার এত বেশি ভারত বিরোধী পজিশন নিলে একটা চুক্তি নিয়েও তো কথা বলতে পারলো না। একজন উপদেষ্টা কি কত হাজার হাজার নাকি লক্ষ মানুষ কাজ করে, সব ফালতু কথা বলে একটা নতুন সংকট তৈরি করলো, কোনো কিছু করতে পারলো না। কিন্তু ওইটা ব্যাপার না, ব্যাপারটা আমি বলতে চাচ্ছি যে তাইলে এখানে দাঁড়াচ্ছে কি। আমি আপনার এই প্রশ্নের উত্তর এবার আসছি। আমাদের বিবেচনায় ভারতের সাথে কিন্তু একটা যেমন কূটনৈতিকভাবে এই সংকটগুলো আছে, একটা রাজনৈতিক সংকট অনেক বড় আছে, এটা মনে রাখতে হবে। কারণ বিগত দিনে আমরা দেখছি, বিগত অনেকগুলো নির্বাচনে ভারত তারা একটা বিশেষ রাজনৈতিক দলগুলোর প্রতি আস্থা রেখেছে। নির্বাচন যেটা গ্রহণযোগ্য হচ্ছে না, ওই নির্বাচনে তাদের নানামুখী হস্তক্ষেপের জায়গা ছিল। কিন্তু আমরা বিগত দিনে যেটা দেখতে পেলাম বা এখন একটু আলামত যা দেখা যাচ্ছে, আমার ধারণা তারা বোধহয় ওই জায়গা থেকে একটু ব্যাক করতেছে। তারা বুঝতেছে এটা কোনো লাভ নাই, এইটা বাংলাদেশের জনগণের সাথে রাখতে হবে এবং অন্যান্য দলটলগুলো এবং যারা ক্ষমতায় থাকবে ন্যাচারাল তাদের জায়গায় রাখতে হবে। এই জায়গাটিতে তাইলে আপনি রাজনৈতিকভাবে এবং কূটনৈতিকভাবে যদি মোকাবেলা করতে না পারেন, তাহলে ওই যে শেখ হাসিনার রাজনৈতিক পুনর্বাসন ওটা বলেন, আপনি কোনোটাই কিন্তু করতে পারবেন না। এবং যে লোকটির কথা বলা হচ্ছে খলিল সাহেবের ব্যাপার, আমার কাছে তো রহস্যজনক মনে হয়। কারণ ওনার এই যে পররাষ্ট্র দায়িত্ব কেন দিল, এটা তো আমরা এখনো পর্যন্ত কোশ্চেন করছি। ওনাকে পররাষ্ট্র দেওয়ার ব্যাপারের মতো একমত না, কারণ উনি অন্তর্বর্তীকালীন সরকারের সময় ছিলেন, ওনার সময়ই যেভাবে আমেরিকার সাথে বাণিজ্য চুক্তি করছে, যে আমাদের পুরো সংকট তৈরি করছে। আপনি তেল আনতে বা এই যে জ্বালানি আনবেন রাশিয়ার কাছ থেকে, প্রথমে স্যারের কাছে চিঠি দিতে হচ্ছে, মানে অঙ্গরাজ্যের মতো জানি কি। তো সেই লোককেই আবার পররাষ্ট্রমন্ত্রী করতে হলো, যেটা কিন্তু একসময় বিএনপির সবাই তার বিরোধিতা করেছিল। তাহলে রহস্যটা কি? তাই এই লোকের উপরে যদি নির্ভর করে করেন, তাহলে আমি জানি না যে ভারতের সাথে আপনি কি করতে পারবেন। কারণ ওইখানে 2টা জায়গা আমি বলতে চাইলাম, বুঝাতে পারছি কিনা। একটা রাজনৈতিকভাবেও তাকে উইনওভার করতে হবে, কূটনৈতিকভাবে। এবং কূটনৈতিকভাবে মোকাবেলা করতে গেলে যে সংকটটা, এই যে দেখেন গঙ্গা নিয়ে এখন আলোচনা করছি, তারা যেভাবে হোমওয়ার্ক অমুক টমক করতে পারে, আমি জানি না স্যারকে বলবেন, এটা কি কোনো করার আলামত আমরা দেখছি? আমরা দেখতে পাচ্ছি না। আমি আমাদের দিক থেকে যেটা বলবো, যেহেতু গঙ্গা চুক্তি এটা তো জরুরি, একই সাথে পুরো পানি সমস্যার সমাধান আমাদের এইখানে, আর অন্যান্যগুলো তো আছেই, টোটালিতে করতে হবে। টোটালিতে আপনি কালকে পারবেন না, কিন্তু যেহেতু গঙ্গার এই চুক্তিটা
এইখানে নবায়নের প্রশ্ন অন্য জায়গায় চলে আসছে, সেই সাথে 54টা নদীর অভিন্ন উৎস সহ এই জায়গাটা করব। আর তিস্তা নিয়ে এটা কিন্তু নতুন ধরনের একটা সংকট তৈরি হচ্ছে, সেটা না হয় আজকে আলোচনায় আমরা নাই বা গেলাম, কারণ অনেক বড় আলোচনা, কিন্তু স্টার্টটা হোক। জেনারেলি আমার ধারণা যে এ ব্যাপারে যদি আমরা কি বলবো লজিক্যালি যেতে পারি, তাহলে এই চুক্তিতে খুব একটা সংকট হবে বলে আমি দেখি না। এই কারণে, কারণ এখন কিন্তু দুই দেশ শেষে নির্বাচনের পরে সবাই একটু কাছাকাছি আসার কাজটা করতে চাইছে, কিন্তু এইটাই পুরো বরফ গলে সব হবে, আমি এই পয়েন্টের সাথে একমত না। জি, নাসিম ফেরদৌস, আপনি যদি যোগ করেন যে আমরা যেটা দেখছি যে ভারতের সাথে সেই সম্পর্ক দীর্ঘদিন থেকে যেসব বিষয়গুলো ঝুলে আছে, এগুলোর সমাধানে আমরা আসলে কূটনৈতিকভাবে কতটা সফল হয়েছি? এই প্রশ্নটা আসলে কূটনৈতিকভাবে সফল হয়েছি প্রশ্নটা না বলে রাজনৈতিকভাবে আমরা কতটুকু সফল হয়েছি, কারণ কূটনীতি কিন্তু রাজনীতির বাইরে না, রাজনীতির মানে ভিতরে এসে কূটনীতি, একে অপরের পরিপূরক না, একে অপরের পরিপূরক না, রাজনীতিক সিদ্ধান্তে তো রাজনৈতিক ইয়ে, সুতরাং কূটনীতি সেইভাবেই হবে যেভাবে আপনি রাজনৈতিকভাবে চাইবেন। আমাদের কনস্টিটিউশনে যেমন আছে, যেটা আমি সবসময় বলি যে আমাদের কনস্টিটিউশনে ফরেন পলিসিটা খুব এক লাইনে সবার প্রতি ইত্যাদি ইত্যাদি সবাই, হ্যাঁ, যে কিন্তু এটা তো আমাদের ফরেন পলিসি হতে পারে না, এটা এক্সপ্যান্ডেড হতে হবে, এটার সাথে আরও অনেক কিছু সংযোজন করা লাগবে। তো সেজন্য রাজনৈতিক কথাটা আগে আসে, তারপরে কূটনৈতিক বিষয়টা আসে। এখন পানি যদি বলেন, তাহলে পানি শুধু গঙ্গা চুক্তি নবায়ন করলেই হবে না, এটা সম্পূর্ণ সার্বিকভাবে পানির বন্টনটা, পানি ম্যানেজমেন্ট, এটা কিন্তু সার্বিকভাবে করতে হবে। এবং দুই দেশের লোকজন যারা এক্সপার্টস আছেন তাদেরকে নিয়ে একটা, যেমন আমাদের যৌথ নদী কমিশন ছিল, একসময় খুব অ্যাক্টিভ ছিল, তারপরে তো এখন আস্তে আস্তে ইয়ের মধ্যে পড়ে গেছে। তো এইগুলোকে কিন্তু অ্যালাইভ রাখার দায়িত্ব কিন্তু রাজনৈতিক দলের, রাজনৈতিক যারা দেশ চালাচ্ছে তারা কিন্তু কিছু করছে না। সুতরাং আমাদের এই সমস্যার সমাধান হবে না, মানে পানির সমস্যা। এরকম প্রতিটি জায়গায় কিন্তু আমাদের সমস্যা হচ্ছে, বিকজ ওইখানে কোনো সেন্ট্রাল পলিটিক্যাল উইল নাই, অথবা সেন্ট্রাল পলিটিক্যাল এক্সপার্টিস নাই, এবং এটাকে ম্যানেজমেন্ট স্কিলস নাই। সবচেয়ে বড় হলো ম্যানেজমেন্ট স্কিলসটা খুবই অভাব। ওই যে এটা প্রশ্ন উনি তুললেন যে অমুক কেন গেল, তমুকে কেন করলো, কেন ওনার কি দক্ষতা আছে, এই দক্ষতা নিয়ে আমি প্রশ্ন করবো না, বাট কথা হলো যে রাজনৈতিক ডিসিশন এটা, যে আপনি খুব দক্ষ একজন লোক যে অনেক দিন ধরে নেগোশিয়েট করছে ভারতের সাথে, তাকেই দায়িত্ব দিচ্ছেন না, আপনি একজনকে দিচ্ছেন যে হয়তো কূটনীতিতে কোনোদিন ছিল না। কিন্তু আপনি তো ডিপ্লোম্যাট ছিলেন, আপনার কাছে যদি জানতে চাই যে এই যে অন্তর্বর্তী সরকারের সময় তিনি যেভাবে উপদেষ্টা পদে ছিলেন, এখন পররাষ্ট্রমন্ত্রী, সেই সময়কার এবং এখনকার তার যে রোল, সেটাকে কিভাবে বিশ্লেষণ করবেন? না, এটা তো বিশ্লেষণ করার কিছু না, এটা একদম ব্যক্তিগতভাবে উনি এসেছেন, কার জোরে এসেছেন জানি না, তবে এটা শুধু কোমরের জোর, এটা আর কিছু। উনি তো আসলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে উনি খুব বেশি হলে কত 5-6 বছর চাকরি করেছেন আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয়, তারপরে তো উনি জাতিসংঘে চলে গেছেন। সুতরাং তার কূটনৈতিক ইয়েটা কতখানি উনি মানে আপনারা আন্দাজি করতে পারেন। তাকে যদি আপনি এই দায়িত্ব দেন, তো তার তো কোনো অপরাধ নাই, আমি তো তার অপরাধ দেখি না, আমি দেখি রাজনৈতিক চিন্তাধারার মধ্যে গলদ। যারা দায়িত্ব দিচ্ছেন, হ্যাঁ, যারা দায়িত্ব দিচ্ছেন তাদেরকে চিন্তা করতে হবে যে কূটনৈতিক শিষ্টাচার কি, কূটনৈতিক প্রথা কি, কিভাবে এটা ডিসকাশনটা চালু করতে হবে। অ্যাট দি এন্ড অফ দ্য ডে আমরা কিন্তু প্রতিবেশী থাকবো, ওই লাইন তো আর আমাদের চলে যাবে না। তো প্রতিবেশী থাকলে আমাদের তো এখানে আলাপ আলোচনাটা খুব সিরিয়াসলি নিতে হবে এবং খুব গভীরভাবে চিন্তা ভাবনা করে নিতে হবে। একটা মাত্র যে খালি পানি নিয়ে আমরা হইচই করি, কিন্তু আমাদের বাণিজ্য কি, বাণিজ্যের ব্যাপারে অনেক বেশি আমাদের স্বার্থ দেখা হচ্ছে কিনা, এবং অর্থনৈতিক অন্যান্য বিষয় আছে, সেগুলোতে আমরা কি করছি। কোনো একসময় আমরা কয়লা নিয়ে অনেক চিন্তা করতাম, কয়লা স্মাগলড হতো, কয়লা কলকাতায় আমাদের একজন কয়লা অফিসার বলে একটা পোস্ট ছিল এক সময়। তো এইগুলো তো মানে একটা সার্বিক ভারতের সাথে আমাদের সম্পর্কে কি হবে সেটা একটা টোটাল অ্যাসেসমেন্ট করতে হবে, এবং সেটা একজন দুজন এইভাবে এই একজন কূটনীতিককে দায়িত্ব দিয়ে দিলাম উনি করে নিয়ে আসবেন, এটা এক্সপেক্ট করাও ভুল। এবং এটা ন্যাশনাল ডিসকাশনে আসতে হবে, যে এটা
শিক্ষাঙ্গনে হতে পারে যে অনেক ওয়াইডার স্কোপে অনেক ডিসকাশন লাগবে, প্রত্যেকটা ইস্যুকে নিয়ে একটা ডিসকাশনের পরে একটা সার্বিক একটা পিকচার তুলে আনতে হবে যে এইটা হলো আমাদের দেশের স্বার্থে করা প্রয়োজন। তখন আপনি পাবলিকের কাছে তাদের মতামত চাইতে পারেন। আগেই আপনি এখন হ্যাঁ ভোট দাও আর না ভোট দাও, তাতে যদি আপনি মানে হয়ে যান, লিমিটেড হয়ে যান, তাহলে কিন্তু আপনি দেশ চালাবার ইয়েটা পাচ্ছেন না। তার যে লাইনটা যে সম্পর্ক পুনর্গঠনে গঙ্গা চুক্তি হবে প্রথম পরীক্ষা, না এখানে আমি তো একটু দ্বিমত পোষণ করব। এটা তো পরীক্ষাও না, এটা পরীক্ষার হলো না। এখানে গঙ্গা চুক্তি ইজ নট দি অনলি পানির বিষয়। এখানে ওই যে বললাম সার্বিক পানির বিষয়টা আরও অনেক বেশি পরীক্ষা নিরীক্ষা করে সেখানে একটা সমঝোতা আসতে হবে। মানে শব্দটা হচ্ছে সমঝোতা, সমঝোতায় আসতে হবে। খালি এইটা তাদের ভারতের উপরে ছেড়ে দিলাম, ভারত আমাদেরকে দিল কি না দিল, সেই পরীক্ষায় পাশ করলো কি না করলো, তো দিস ক্যানট বি, এটা তো পরীক্ষা হতে পারে না। আপনার নেগোসিয়েশনের জিনিসটাই হলো যে নেগোশিয়েট করে আপনি রেসপন্স নিয়ে আসবেন যেটা আপনার জন্য আপনার পক্ষে সেটা দেয়, আপনার পক্ষে আপনার বিষয়গুলিকে সমর্থন দেয়, আপনার পক্ষে আসে। নেগোসিয়েশনে কিন্তু কেউ হারেও না, কেউ জিতেও না। দুপক্ষই জিতে, দুপক্ষই হারে বলবো না, ছাড় দেয়। সুতরাং ওই জায়গাটার একটা পরিপক্ক একটা ডিসকাশন দরকার, এবং সেটা একটা দিয়ে মেজারমেন্ট করা যাবে না। আমরা আলোচনার শেষ পর্যায়ে আমরা 1 মিনিট করে একটা ভিন্ন প্রসঙ্গে জানতে চাইবো যে এই যে সংরক্ষিত নারী আসনে যেই মনোনয়নের কথা শোনা যাচ্ছে, বিএনপিতে আমরা এখন পর্যন্ত দেখেছি হাজারের বেশি নারী মনোনয়ন কিনেছেন। এই যে মনোনয়ন দৌড়ে বিভিন্ন গণমাধ্যমের খবর বলছে সঙ্গীত শিল্পীরাই বেশি এগিয়ে রয়েছেন, অথচ বিএনপি পক্ষ থেকে বলা হচ্ছে যে গত 16 বছর যারা ত্যাগী নেতাকর্মী ছিলেন তাদেরকেই প্রাধান্য দেওয়া হবে। আসলে কোন দিকে যাচ্ছে শেষ পর্যন্ত? অনেকটা আগের কূটনৈতিক আলোচনার মধ্যে মানে ত্যাগী হলেই তিনি দক্ষ হবেন কিনা, বা উনি রাজপথে খুব ভালো দলের জন্য কাজ করেছেন, উনি সংসদে গিয়ে কার্যকর হবেন কিনা। আমরা এর আগে যখন এত আবেদন ছিল না তখনও কিন্তু অভিনয় থেকে শিল্পীদের মধ্যে থেকে অনেককে দেখেছি, তাদের কি কোনো ভূমিকা রাখবার ছিল না? অবশ্যই তারা ভূমিকা রাখতে পারতেন, এটা তো বিশেষ ব্যবস্থা, তারা কিন্তু কোনো ভূমিকা রাখেননি। তার মধ্যে কেউ কেউ এত স্বনামে খ্যাত যে বললে আমরাই হয়তো লজ্জার মধ্যে পড়ে যাব, তারা কিছুই করেননি। একটা ভালো হচ্ছে যেটা প্রতিদ্বন্দ্বিতা লক্ষ্য করা যাচ্ছে, যে শুধু ওই অমুকের কন্যা কিংবা স্ত্রী বা এই সম্পর্কে না গিয়ে যদি এটা প্রতিদ্বন্দ্বিতার মধ্যে দিয়ে করতে পারে সেটা ভালো। আর দেখেন এটা ওই দ্বিকক্ষের যে কোনো কোনো দেশে মডেল আছে, যে যারা সরাসরি রাজনীতিতে যুক্ত না, বিভিন্ন পেশার, সেটা একদম সোভিয়েত যুগেও ছিল বা এখনো হাউস অব লর্ডসে আছে, অনেক দেশে আছে। এটার একটা চিন্তা ভাবনা ভবিষ্যতে করতে হবে। আর একটু খুব দ্রুত যোগ করে আপনি যেটা বলছেন, আমি খুবই একমত ওনার সঙ্গে, যে ভারতের যে প্রসঙ্গে ছিলাম, ভারতের সঙ্গে বহুমাত্রিক কূটনীতিতে আপনাকে যেতে হবে। সে অনেক পরিপক্ক পুরনো কূটনীতির একটা দেশ, এটা ভুলে গেলে চলবে না। ঠিক ইরানের মতো, যে তার সক্ষমতা, সামরিক সক্ষমতা যুক্তরাষ্ট্রের সমান নাও হতে পারে, কিন্তু সে কয়েক হাজার বছরের পুরনো একটা সভ্যতা এবং কূটনৈতিকভাবে পরিপক্ক একটা দেশ। এটা সরকার টু সরকার যেমন দরকার, এরকম বহু স্তরে দরকার। গবেষণা প্রতিষ্ঠানগুলোর মধ্যে, সাংবাদিকদের মধ্যে, বিশেষজ্ঞদের মধ্যে যোগাযোগ হয়নি, অনেক বিশেষায়িত প্রতিষ্ঠানের মধ্যে হয়নি। ইস্যু তো শুধু নদী না, আপনি আসামেরটাকে ইস্যু না, বাঙালিদের পেছনে আপনার যে অবস্থা তৈরি করা হচ্ছে, ভারতের নির্বাচন হলে বাঙালিদের, মানে বাংলাদেশে বাঙালিদের কথা আসে, বাণিজ্য আছে, কানেক্টিভিটি আছে, এটা বলে আপনি শেষ করতে পারবেন না। চমৎকার আপনি সীমান্তে হত্যার কথা বলেছেন, আমরা তো বড় আলোচনা করতে পারছি না। তো এইটা আরো পরিপক্কতা দেখাতে হবে। শুধুমাত্র এটা তো নবায়ন, এটা তো আপনি নতুন চুক্তি করছেন না। আর উনি একটা চমৎকার কথা বলেছেন যে একটা রাজনৈতিক অবস্থানও আমাদেরকে সুযোগ দেয়, কারণ তখন দেবেগৌড়া ছিল এবং পশ্চিমবঙ্গেও কিন্তু বাম শক্তি ছিল, জ্যোতি বসুর সরকার। ওই সুবিধাটা তো আপনি বারবার পাবেন না, সেটা রাজনৈতিকভাবে আপনাকে তৈরি করতে হবে, যে ওই প্রেক্ষাপটটা এখন যারা আছে তাদের মধ্যে কারা মধ্যমপন্থী, কাদের সঙ্গে আমরা আলোচনাটা আরও যেতে পারি। আমাদের পাশের প্রতিবেশী যিনি আছেন পশ্চিমবঙ্গ, তার সাথে সম্পর্কের মাত্রা যতই সেটা রাজ্য হোক আর আমরা একটা বড় দেশ হোক, তো সব মিলে। আর একেবারে একটু যুদ্ধের আলোচনা বলছিলাম, ওটা দিয়ে শেষ করি। হঠাৎ ফেরদৌসির কথা মনে পড়লো একেবারে 10 সেকেন্ডে, যে ফেরদৌসি এরকম যুদ্ধের ইসে আফরাজ সিয়াবকে বলছেন যে রাজা, আপনি সিয়াবাসকে যদি ধ্বংস করেন তাহলে আপনি নিজেই শত্রু হয়ে উঠবেন তার, এবং আপনাকে বলছে তুরানকে যদি তার হাতে তুলে দেন তাহলে মনে করবেন আপনি বাতাসের হাতে তুলে দিচ্ছেন, আপনি নিজেই ধ্বংস হয়ে যাবেন। তো আমরা যেহেতু সেই ভারত বাংলাদেশ বলেন আর যুদ্ধ বলেন, সবই তো আসলে কূটনীতি, আমরা কেউ যেন কাউকে ধ্বংস না করি এবং প্রত্যেকে যদি পাশাপাশি থাকতে পারি। এটা ওই ভারতেরই একজন সাবেক প্রধানমন্ত্রীর কথা পাকিস্তান প্রসঙ্গে, যে দেখো তোমারও ভূগোল পাল্টাবে না, আমারও ভূগোল পাল্টাবে না, তুমিও যেখানে থাকবে আমিও সেখানে থাকবো, নদীও সরে যাবে না, অন্য সীমান্তও সরে যাবে না। কি করে সমাধান করা যায় সেই দক্ষতা আমাদের অর্জন করতে হবে। জি,
জনাব মোফাজ্জল করিম, এই যে আমরা দেখছি কূটনীতি নিয়ে যেমন আলোচনা হচ্ছে, রাজনীতিক বিষয়গুলো বিভিন্নভাবে আলোচনায় আসছে। আমরা সংসদে দেখেছি অন্তর্বর্তী সরকারের জারি করা 133টি অধ্যাদেশের মধ্যে কয়েকটি অধ্যাদেশ বাতিল হয়ে গেল এবং কয়েকটি আরও সংশোধন, পরিমার্জন কিংবা আরও বেশি অধিকতর করার জন্য রেখে দেওয়া হলো। এইটা কি সরকারের সুস্পষ্ট অবস্থানকে পরিষ্কার করে কিনা? না, করে, নিশ্চয়ই করে, করবে না কেন? কেন করবে না আমি বলি, কারণ অন্তর্বর্তীকালীন সরকার বলতে যেটা আমরা বুঝি ওই সময়ের মধ্যে তাদের কোনো অতীত নাই, ভবিষ্যৎও নাই, বর্তমান এটাই আছে শুধু। তো বর্তমানের চাহিদা মোতাবেক তারা যে সমস্ত আইন কানুন ইত্যাদি ইত্যাদি করেছেন, সেটা কোনোটা হয়তো গ্রহণযোগ্য হতে পারে, কোনোটা নাও হতে পারে, এবং এক্স্যাক্টলি সেটাই যাচাই বাছাই করে সেটাই করার চেষ্টা করতেছে গভর্নমেন্ট, যেটা আমাদের রাষ্ট্রের জন্যে, সাধারণ মানুষের জন্যে যেটা দরকার সেটাই রাখা হবে আর কি। তাহলে স্যার, যারা বিরোধী দলে রয়েছেন, জামাত কিংবা এনসিপি, তারা এত হইচই করছে কেন? তারা কেন করছে সেটা আমি জামাতের লোক নই, আমি বলতে পারবো না। তবে হইচই তো একটা কিছু না করলে তাদের অস্তিত্ব তো প্রমাণ করতে হবে, তারা যে একটা বিরোধী দল সেটা তো প্রমাণ করতে হবে, সেই জন্যই করতেছে আমার মনে হয় আর কি, বুঝতে পারছেন? তো আই থিঙ্ক এখন পর্যন্ত আমাদের বর্তমান সরকার এমন কিছু করে নেই যার জন্য হইচই করতে হবে। হইচই করার মতো কিছু করলে পরে এতদিন অপেক্ষা করতে হতো না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক পায়ে দাঁড়ায় আছে, রাস্তায় নেমে যেত। শাহবাগের মোড় এখনও রয়েছে, ওইটা এখনও উদাও হয়ে যায় নাই। তো যাই হোক, আই উইশ এভরিওয়ান ওয়েল, এবং আমার মনে হয় আমরা এখন পর্যন্ত ঠিকই আছি। একমাত্র জিনিস হচ্ছে কি, আমি আবারও আমার যে ফিলোসফি সেটাতে সাধারণ মানুষের সুখ দুঃখ, এটাই প্রায়োরিটি নাম্বার 1 হওয়া উচিত আমাদের সরকারের। কোন দল খুশি হলেন আর কোন দল বেজার হলেন, নাথিং। আমার দেশের মানুষ সুখে থাকবে কেমনে, সুখে আছে কিনা, তাদের চাহিদা কি, সেগুলো নিয়েই থাকা উচিত সরকারের। এটাতেই আমরা খুশি। জি, জনাব প্রিন্স, আপনি যদি এই অধ্যাদেশ প্রসঙ্গে একটু বলতে চান, যে সরকার যে উদ্যোগটা নিয়েছে বা এখন পর্যন্ত যে সব অধ্যাদেশকে বিল আকারে আনা হয়েছে বা বিল পাস করা হলো, সেটা সবগুলো আসলে ছোট বুঝছি, দুইটা মন্তব্য করি। একটা নারী আসন, একটা মন্তব্য করে এখানে ছোট ছোট। দেখেন, নারী আসনে অ্যাকচুয়ালি এটা দেশবাসীরও জানা দরকার, অনেকবার বলেছি। আমাদের তো মুক্তিযুদ্ধের পরে 55 বছর তো হতে চললো। আমাদের বক্তব্য ছিল যে নারী আসন 100 করা হোক এবং সরাসরি নির্বাচনের ব্যবস্থা করা হোক। কিন্তু আমি ক্ষোভের সাথে বলছি, কয়েকটা বামপন্থী দল, কমিউনিস্ট পার্টি সহ, তারা ছাড়া বিএনপি বলেন, আজকে এই যে জামাত টামাত সহ স্বাধীনতা বিরোধী, কেউ একমত হয় নাই। সুতরাং এখন যেটা হচ্ছে, তাদের সুনির্দিষ্ট কাজ নাই, অফিস নাই, এটা খুব একটা কার্যকরী ভূমিকা পালন করবে বলে মনে হয় না। শেষ করলাম। কারণ কিন্তু আমি এখনো দাবি করি, ভবিষ্যতে এটাকে সরাসরি নির্বাচন, তাহলে ওইটা একটা কাজ এবং কাজ সুনির্দিষ্ট করা জরুরি। দ্বিতীয় কথা, অধ্যাদেশের ব্যাপারে পরিষ্কার, আমি ব্যাখ্যায় যাচ্ছি না, কারেক্টলি বলেছেন যে ওইটা তো গড়ে 4 দিনে একটা করছে, তো পার্লামেন্ট কি জন্য, তারা তো যাচাই বাছাই করে করবে। কিন্তু দেখার ব্যাপার হচ্ছে গ্রামীণেরটা, যেটা আমাদের সরকার এটা খর্ব করলো, ওনারটা বাড়াই দিল, তো ওইটা কেন অনুমোদন করলো এই সরকার? এটাই তো বুঝলাম না। মানে এই ধরনের অনেক কিছু করেছে যেটা অপ্রয়োজনীয় ছিল। কিন্তু ধরুন, আমাদের বিচার বিভাগের স্বাধীনতা অবশ্যই লাগবে, বিচারপতিদের নিয়োগের নিয়ম লাগবে, মানবাধিকার, গুম কমিশন। এখন ওই যে অধ্যাদেশ করেছে হুবহু ওইটা রাখতে হবে আমি তা বলছি না, কারণ ওইখানে যদি ফাঁক থাকে ওইটা রাখার দরকার নেই। কিন্তু সরকারের উচিত জনগণকে পরিষ্কার করা, কারণ এগুলো আলোচনা আমরা করেছি যে আমরা বিচার বিভাগ স্বাধীন করব, আমরা কি বলে আলাদা সেক্রেটারিয়েটের বিষয় করব, আমরা মনোনয়ন কমিশন, গুম কমিশন, এই জায়গাগুলো ভালোভাবে বুঝে শুনে আগামী কিছুদিন অমুক দিন আমি আইন করব। এখন এটা করলাম না বলেই শেষ হয়ে গেল, আমি তা মনে করি না। এই কাজটা যদি তারা না করতে পারে তাহলে একটা খারাপ সিগন্যাল দেবে। এবং ওই যে যারা হইচই করছে, যারা সরকারকে বিপদে ফেলতে চায়, বাংলাদেশে অন-11-এর ধারাবাহিকতায় ভবিষ্যতে আবার একটা অন-11 করতে চায়, ওই ধারাবাহিকতা যাতে কেউ সুযোগ না পায়, গণতন্ত্রের পথে হাঁটার যে যাত্রা শুরু করেছি সেইটা আমাদের ঠিক রাখতে হবে। নাসিম ফেরদৌস, আপনি যদি এই অধ্যাদেশ এবং নারী আসন নিয়ে কিছু বলতে চান। নারী আসনে আমি একমত যে ইলেকশন হওয়া উচিত, ডিরেক্ট ইলেকশন হলে সবাই একটা সমতল ভূমি পাবে যেখান থেকে যুদ্ধটা করবে। কারোর জন্য পাহাড় আর কারোর জন্য নদী, এটা অসম একটা পরিস্থিতি থেকে লড়া কঠিন। তবে এই যদি ইলেকশন ডিরেক্ট হয় তাহলে একসাথে হতে হবে। সাধারণ ইলেকশন যখন হবে সেই সাথে একসাথে 100 জনের জন্য হবে। আর এখন যেটা হচ্ছে, আপনি যে বললেন যে সঙ্গীত শিল্পী বেশি, এখন তো আলটিমেটলি কি হবে, যাদের সাথে যার পরিচয় আছে
সেই পাবে, এবং সেই ইনফ্লুয়েন্স খাটিয়ে যদি ইলেকশনে জিতে আসে, এটা যদি ইলেকশনই ধরলাম, আর সিলেকশনও যদি হয়, ইনফ্লুয়েন্স খাটিয়ে যদি সিলেকশনে আসে, তাহলে ওইভাবে ইনফ্লুয়েন্স হতে হবে যে দক্ষতা হতে হবে তার মাপকাঠি। দক্ষতা যদি থাকে তখন ইনফ্লুয়েন্স করলে একটা মানে থাকবে সেটা। কিন্তু কালকে একজন রুহুল রিজভী সাহেবকে দেখলাম, একজন নারী বলছে আমরাও মাঠে ছিলাম। এটা তো ইট ক্যানট বি যে আপনার এইরকম দিয়ে তো নারী আসন করা যাবে না। নারী আসনে আসলে দক্ষ মহিলাদেরকে নিতে হবে, যাদের যারা বিষয়বস্তু বুঝবে, যেটা আলোচনা হচ্ছে সেটার বিষয়বস্তু বুঝবে, সেটাতে তারা সাবস্ট্যান্টিভ রেসপন্স দিতে পারবে বা আলোচনায় সংযুক্ত হতে পারবে। এরকম না হলে নারী আসনে 100ই হোক আর 500ই হোক, কিছু আসে যায় না। সংখ্যাটা ফ্যাক্টর না। অসংখ্য ধন্যবাদ আজকে প্রাণবন্ত আলোচনায় অংশ নেওয়ার জন্য। অন্যদিন আমরা ভিন্ন বিষয়ে আলোচনা করবো নিশ্চয়ই। দর্শক, এন মোহাম্মদ পাবলিক পার্লামেন্ট আজ এখানেই শেষ করতে হচ্ছে। এতক্ষণ যারা সঙ্গে ছিলেন সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন সবাই। শুভরাত্রি।